হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জানিয়ে রাখি 2025 সালের যে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার, সেই টেস্ট পেপার ইতিমধ্যেই আমাদের হাতে পৌঁছে গেছে। তো আজকে আমরা জিওগ্রাফি বিষয়ের যে সমস্ত পেজ রয়েছে, যেমন 57, 87, 108, 130, 180, 203, 227, 255, এরকম ভাবে পরপর 1007 পেজ পর্যন্ত ভূগোল বিষয়ের টেস্ট পেপার এর পেজ রয়েছে। এই পেজগুলো তোমাদের সামনে পরপর সঠিক উত্তর সহ তুলে ধরা হবে। তার সাথে সাথে সমস্ত বিষয় যেমন ফিজিক্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইংলিশ, বেঙ্গলি সমস্ত বিষয়ের যে টেস্ট পেপার সমাধান, সেগুলো পরপর তোমাদের সামনে নিয়ে আসা হবে। তো আজকের পেজ নাম্বার 57 ভূগোল বিষয়ে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। পেজ নাম্বার 57 থেকে যতগুলো এমসিকিউ, এসিকিউ, শূন্য স্থান, ডান স্তম্ভ, বাম স্তম্ভ, এক কথায় রয়েছে, সেগুলো পরপর তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকো। আজকের বিভাগ কয়ের প্রশ্ন বলা হচ্ছে, বিকল্প গুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা এমসিকিউ থাকে তোমাদের ভূগোল বিষয়ে, 6টা এক কথায়, 6টা শূন্য স্থান, 6টা সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ, এবং 4টি বাম স্তম্ভ, ডান স্তম্ভ। এরকম ভাবে 36 নাম্বার রয়েছে 1 নম্বরের প্রশ্ন। তো বিভাগ কয়ের নাম্বার 1-এর এক দাগে বলা হচ্ছে, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অবঘর্ষ নাকি ঘর্ষণ নাকি দ্রবণ ক্ষয় নাকি জলপ্রবাহ ক্ষয়। তো এখানে সঠিক উত্তর দ্রবণ ক্ষয়। তোমাদের সুবিধার্থে আগে উত্তরগুলো দাগিয়ে দিয়েছি, যেন তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। তবে স্ক্রিনশটেই শুধু নয়, ক্লাসটি ধৈর্য সহকারে দেখবে, কারণ যে বিকল্প অপশনগুলো রয়েছে, ধরুন 4টা অপশনের মধ্যে একটা অপশন সঠিক, আর বাকি 3টা অপশনের যে প্রশ্ন, সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে। তো দ্রবণ ক্ষয় এখানে সঠিক উত্তর, কারণ লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর যে প্রধান ক্ষয়, সেটি কিন্তু দ্রবণ ক্ষয়। বারবার পরীক্ষায় এসেছে এবং 2025 সালের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2 দাগে বলা হচ্ছে, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো ক 32%, খতে বলা হচ্ছে 34% নাকি 36% নাকি 38%। তো সঠিক উত্তর 34% সঠিক উত্তর, মনে রাখবে। এই প্রশ্নটি আসার খুবই চান্স রয়েছে। 3 দাগে বলা হচ্ছে, ক্যানিয়ন আয় আকৃতির হওয়ার প্রধান কারণ, অর্থাৎ ক্যানিয়ন ও গিরিখাত, এগুলো হলো নদীর ক্ষয়কার্যের গুরুত্বপূর্ণ ভূমিরূপ। তার মধ্যে বলা হচ্ছে, ক্যানিয়ন আয় আকৃতির হওয়ার প্রধান কারণ হলো নদীর পার্শ্বক্ষয় নাকি নদীর খাড়া ঢাল নাকি নদীর নিম্নক্ষয়। তো সঠিক উত্তর নদীর নিম্নক্ষয়। মনে রাখবে, নদীর নিম্নক্ষয় এর মাধ্যমে কিন্তু আয় আকৃতি হয়ে থাকে। 4 নম্বর দাগে বলা হচ্ছে, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত, ক নম্বরে বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান নাকি নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, নাকি উষ্ণতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি, নাকি উষ্ণতা হ্রাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস। তো সঠিক উত্তর খ, নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাকে বলা হয় সম্পৃক্ত বায়ু, মনে রাখবেন। তারপর 5 নম্বর আগে বলা হচ্ছে, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম হলো মিথাইল, সীসা নাকি আর্সেনিক নাকি ডিডিটি। সঠিক উত্তর হলো মিথাইল। 6 নম্বর দাগে বলা হচ্ছে, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি নাকি সেভেন পিক নাকি জাসকন নাকি নকরেক। তো সঠিক উত্তর আনাইমুদি। 7 নম্বর দাগে বলা হচ্ছে, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নাকি মৌসুমী জলবায়ুতে নাকি ভূমধ্যসাগরীয় জলবায়ুতে নাকি উষ্ণ মরু জলবায়ুতে। তো সঠিক উত্তর নিরক্ষীয় জলবায়ুতে। 8 নম্বর দাগে বলা হচ্ছে, পরিবেশ দিবস পালিত হয় 21শে মার্চ নাকি 21শে সেপ্টেম্বর নাকি 5ই জুন নাকি 22শে ডিসেম্বর। তো সঠিক উত্তর হচ্ছে 5ই জুন। 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস, মনে রাখবেন। তারপরে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো ক নম্বরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প নাকি খ নম্বরে লৌহ ইস্পাত শিল্প। আরেকটি কথা জানিয়ে রাখি, ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে ফারুক স্টাডি চ্যানেলের সদস্য হয়ে থাকবেন, এরকম আরো ভালো ভালো ক্লাস পেতে। এবারে পরের পেজে দেখে নিব, গ নম্বরে বলা হচ্ছে, বস্ত্রবয়ন শিল্প নাকি পেট্রো রসায়ন শিল্প। তো এখানে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্রবয়ন শিল্প,
মনে রাখবে বস্ত্র বয়ন শিল্প হলো বিশুদ্ধ কাঁচামাল। তারপরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো NH7 নাকি NH6 নাকি NH44 নাকি NH55। তো এক্ষেত্রে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক তোমাদের জানিয়ে রাখি যে বর্তমানে রয়েছে 44, কিন্তু অপশনে আমরা 44 এখানে দেখতে পাচ্ছি না। তো সঠিক উত্তর পূর্বে ছিল NH7। তো এক্ষেত্রে সঠিক উত্তর আমরা NH7 করব, মনে রাখবে। তারপরে 11 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত নাকি নাইগ্রা নাকি যোগ নাকি কুঞ্চিকল। তো এটার নাম হচ্ছে কুঞ্চিকল। ভারতের যে উচ্চতম জলপ্রপাত রয়েছে তার নাম হলো কুঞ্চিকল, মনে রাখবে কুঞ্চিকল। তোমাদের সুবিধার্থে বারবার দাগিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তোমরা অবশ্যই পড়বে এবং খাতায় নোট ডাউন করে নেবে। 12 নম্বর দাগে বলা হচ্ছে বল উইভিল পোকার আক্রমণ ঘটে চা গাছে নাকি কার্পাস গাছে নাকি ইক্ষু গাছে নাকি কফি গাছে। তো বল উইভিল পোকা কার্পাস গাছে অতিরিক্ত ভাবে ক্ষতি করে বা তুলা চাষের ক্ষেত্রে কিন্তু বল উইভিল পোকার আক্রমণ ঘটলে তুলা চাষে কিন্তু লাভজনক হয় না। সেজন্য এই বল উইভিল পোকা প্রতি বছর প্রত্যেকটা টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 13 নম্বর দাগে বলা হচ্ছে মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো গ্রীষ্মকাল নাকি শীতকাল নাকি শরৎকাল নাকি বর্ষাকাল। তো আমরা জানি দক্ষিণ ভারত থেকে বর্ষাকাল অতিরিক্ত হারে যখন হয়ে থাকে বর্ষণ বা ঝড় বৃষ্টি, তখন কিন্তু মৌসুমী বিস্ফোরণের সূচনা ঘটে। তো এক্ষেত্রে সঠিক উত্তর বর্ষাকাল। 14 নম্বর দাবি বলা হচ্ছে ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো ইসরো নাকি SOI, সার্ভে অফ ইন্ডিয়া নাকি নাসা নাকি ন্যাটমো। তো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের যে প্রকাশক সংস্থা সেটি হলো সার্ভে অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর রয়েছে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। সে প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এবার বিভাগ খতে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিখ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর দাগে বলা হচ্ছে, তো দেখে নিব যদি শুদ্ধ হয় তাহলে সু লিখবে পাশে, অর্থাৎ তোমাদের সুবিধার্থে যেটি শুদ্ধ সেটা সু লেখা হয়েছে এবং অশুদ্ধ যেটি সেটি অলেখা হয়েছে। প্রশ্নে যেরকম ভাবেই আছে সেরকম ভাবে লিখতে হবে। অনেকেই পরীক্ষায় নিজের মতো লিখে আসে, এগুলো যে লাইনটি দিয়ে দিয়েছে সু লিখতে বলা হয়েছে কিন্তু সত্য মিথ্যা লিখে আসে অনেক স্টুডেন্ট। সেক্ষেত্রে কিন্তু টিচারের উপর নির্ভর করে টিচার ভালো মনে করলে নাম্বার দিতে পারে, আর যদি সেরকম অন্য মাইন্ড নিয়ে নেয় টিচার, কারণ টিচারের হাতে সেই তখন খাতার উত্তরের নাম্বারটা থাকে। তো তোমরা অবশ্যই শুদ্ধ হলে সু লিখে আসবে, অশুদ্ধ হলে অলিখবে, নিজের মতো লিখতে যাবে না। যেরকম ভাবে এই প্রশ্নের ধাঁচ রয়েছে সেরকম ভাবে ফাইনাল পরীক্ষায় তুমি বা তোমরা এই প্রশ্নগুলো পেয়ে থাকবে। 2 নম্বর দাগে দেখে নিব, বলা হচ্ছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তোমরা 6টি প্রশ্নের সাথে সাথে তোমরা এখানে 7টি প্রশ্ন পাবে, তো 7টি উত্তর করে দিয়ে আসবে। যে 6টা রাইট হবে সেই 6টাতে কিন্তু নাম্বার তোমার পেয়ে যাবে। তারপর 1 নম্বর দাগে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে নিম্নদের বডি পাখির পায়ের আঙ্গুলের মতো কখনোই নয়, কারণ আমরা জানি মিসিসিপি নদীর মোহনায় পাখির পায়ের মতো বডি গড়ে ওঠে। তো এক্ষেত্রে সঠিক উত্তর অ হবে, কারণ এখানে অশুদ্ধ হয়েছে, সেজন্য সঠিক উত্তর অ, মনে রাখবে। তোমাদের সুবিধার্থে পাশে লিখে দেওয়া হয়েছে। 2 দাগে বলা হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ। তো এক্ষেত্রে এটাও ভুল, কারণ সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। তারপর 3 দাগে বলা হচ্ছে স্ক্যারবার পদ্ধতিতে বায়ু ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। তো এটি অবশ্যই শুদ্ধ, কারণ বর্জ্য ব্যবস্থাপনার যে চ্যাপ্টার রয়েছে সেখানে আমরা কিন্তু ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন স্ক্যারবার পদ্ধতিতেই করতে পারি। তারপর 4 নম্বর দাগে বলা হচ্ছে টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ কখনোই নয়। টর্নেডো নিয়ত বায়ুপ্রবাহ, টর্নেডো একটি আকস্মিক বায়ু। তো এক্ষেত্রে এটিও ভুল। তারপর পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, অবশ্যই জয়পুর শহরকে, রাজস্থানের জয়পুর শহরকে পিঙ্ক সিটি নামে আমরা জানি। তো এক্ষেত্রে এটি সত্য বা সু। তারপর 6 নম্বর দাগে বলা হচ্ছে ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে কখনোই নয়। ডিম ভর্তি ঝুড়ি বা ড্রামলিন গঠিত হয় হিমবাহের কাজের ফলে। তো এক্ষেত্রে এটিও ভুল বা অ। তারপর 7 নম্বর দাগে বলা হচ্ছে বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে অ্যারোসেল বলে, অবশ্যই শুদ্ধ। তো এটা সু। এবার আমরা দেখে নিব 2 দাগে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের প্রশ্ন থাকবে 7টি, অবশ্যই তোমরা 7টি প্রশ্নের উত্তর করে আসবে। যে 6টা রাইট হবে সেখানে কিন্তু 6 নাম্বার তোমরা পেয়ে যাবে। অবশ্যই ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন এবং ফারুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন সদস্য হলে পাশে থাকবেন এবং
ক্লাসটি ভালো লাগলে লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি অবশ্যই জানাবেন। বলা হচ্ছে 2-2 এক দাগে বলা হচ্ছে ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত। তো ভারতের হিমালয় একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। এই জায়গায় লিখতে হবে, তোমাদের সুবিধার্থে উত্তরগুলো লিখে দেওয়া হয়েছে। তারপর বলা হচ্ছে 2 নম্বর দাগে ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম ড্যাশ। তো ফ্লাই অ্যাশের প্রধান যে উৎস তা হলো জীবাশ্ম জ্বালানি, মনে রাখবে। 3 দাগে বলা হচ্ছে শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ড্যাশ বলা হয়। তো নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ যে আমরা ফেলি, শহর হোক বা গ্রাম হোক, সেই জায়গায় যে ভরাট করা হয় তাকে ভূগোলের ভাষায় জৈব ভরাটকরণ বলা হয়, মনে রাখবে। তারপর 4 দাগে বলা হচ্ছে ভারতের প্রথম পাতাল রেল চালু হয় ড্যাশ শহরে। তো ভারতের প্রথম পাতাল রেল 1984 সালে কলকাতা শহরে চালু হয়। তারপর 5 নম্বর দাগে বলা হচ্ছে ITCZ মানে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন দেখা যায় ড্যাশ অঞ্চলে। তো নিরক্ষীয় অঞ্চলে সঠিক উত্তর, মনে রাখবে। 6 নম্বর দাগে বলা হচ্ছে ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশ এর প্রভাবে। তো ব্ল্যাকফুট রোগ হয়ে থাকে আর্সেনিকের প্রভাবে, মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্ল্যাকফুট বা ইটাই বা আউচ রোগ হয় ক্যাডমিয়ামের অভাবে, মনে রাখবে। সেটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে বারবার। 7 নম্বর দাগে বলা হচ্ছে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ। তো সঠিক উত্তর হবে ধোঁয়াশা, ধোঁয়া ও কুয়াশা মিলে ধোঁয়াশা তৈরি হয়, মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শীতকালে কিন্তু এই ধোঁয়াশার সৃষ্টি হয়, তো অবশ্যই এটাও এক কথায় মনে রাখবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। এবার 2-3 দাগে বলা হচ্ছে যে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্ন। তো অবশ্যই 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্ন তোমরা উত্তর করে আসবে। 2-3 1 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের বৃহত্তম নদী বদ্বীপটির বা দ্বীপটির নাম কি। তো ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম হচ্ছে মাজুলী দ্বীপ, মনে রাখবে মাজুলী দ্বীপ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর দাগে বলা হচ্ছে বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। তো বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত যে দুটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ তার নাম হচ্ছে লেহ সমভূমি এবং বালিয়ারি। তারপরে দুন উপত্যকা কাকে বলা হয় বা কাকে বলে, দুন উপত্যকা কাকে বলা হয়, এখানে তোমাদের সুবিধার্থে উত্তরটা লেখা নাই বড় সেজন্য তো বলে দিচ্ছি, অবশ্যই তোমরা নোট ডাউন করে পড়ে ফেলবে। শিবালিক ও হিমাদ্রি উপত্যকার মধ্যবর্তী যে উপত্যকা তাকে দুন বলা হয়। দুন দুন শিবালিক ও হিমাদ্রি উপত্যকার যে মধ্যবর্তী জায়গা তাকে কিন্তু দুন বলা হয়, মনে রাখবে। তারপর 4 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি। তো ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো, মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ। ইসরো চন্দ্রযান 3 ভারতের সাফল্য পেয়েছে। তো চন্দ্রযান 3 তোমরা যে জিকে ধরনের প্রশ্ন হয় সেটাও পড়ে রাখবে। তারপর 5 নম্বর দাগে বলা হচ্ছে ই ওয়াস্ট কি। ই ওয়াস্ট বলতে ইলেকট্রিক বর্জ্যকে বলা হয়, মনে রাখবে। 6 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি বা কাকে বলা হয়। ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয়, ধরুন এটা যদি ভারতের ম্যাপ হয়ে থাকে তাহলে ভারতের এই জায়গায় ছোট ছোট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, এই জায়গায় রয়েছে কিন্তু ধরো এই জায়গায় রয়েছে ইন্দিরা পয়েন্ট, সাগর সম্রাট সাগর বিকাশ জায়গায় ধ্বংসের মুখে রয়েছে, এটা ভারতের শেষতম বিন্দু দক্ষিণের। আর যদি ভারতের মূল ভূখণ্ডের শেষতম বিন্দু বলে তো কন্যাকুমারিকা অন্তরীপ। আর যদি বলে ভারতের উত্তরের বিন্দু শেষ তাহলে ইন্দ্রাকল, মনে রাখবে। আর ভারতের যদি পূর্বতম বলে তো হবে কিবিথু, আর যদি বলে পশ্চিমতম তাও হবে গুহারমতি, মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন বলছে বলসন, তাহলে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় বলসন, মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়ু থেকে। তারপর 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সোনালী তন্তু কাকে বলা হয়। তো পাটকে বলা হয় সোনালী তন্তু, মনে রাখবে। লেখা হয়নি, সোনালী তন্তু বলতে পাটকে বলা হয়, পাটকে সোনালী তন্তু বলা হয়, মুখস্থ করে নাও। তারপরে বাম দিকের সাথে ডান দিক মেলাও, মনে রাখবে। বাম দিকের সাথে ডান দিক মেলাও, 4 নম্বর 4টাই আসবে, 4টাই করতে হবে। বাম দিকে বলা হচ্ছে ইউট্রোফিকেশন নদী সমভূমি প্রবাহ, কালবৈশাখী ডক্টর উইন্ড। আর বাম দিকে দিচ্ছে প্লাবন প্রাণীর মৃত্যু, হারমাত্রান। আর দিয়েছে মার্চ এপ্রিল। তো কার সাথে কার মিল হচ্ছে দেখে নি। ইউট্রোফিকেশন যখন ফ্যাঙ্গাস জমে যায় জলে বা কোনো জলাশয়ে পুকুরে তখন কিন্তু প্রাণীর মৃত্যু হয়ে থাকে। অক্সিজেন বায়োলজিক্যাল যে অক্সিজেন ডিমান্ড সেটা কিন্তু কমে যায়, সেজন্য প্রাণীর মৃত্যু ঘটে। তো এক্ষেত্রে ইউট্রোফিকেশন সঠিক উত্তর হচ্ছে 2, 4, 1 অর্থাৎ প্রাণীর মৃত্যু ঘটে। তারপর নদীর সমভূমি প্রবাহ, তো নদীর সমভূমি প্রবাহ ঘটলে প্লাবন ভূমিতে গড়ে ওঠে নদীর সঞ্চয় কাজের
একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। কালবৈশাখী ঘটে থাকে পশ্চিমবঙ্গে, তো এটা মার্চ এপ্রিল মাসে ঘটে থাকে, মনে রাখবে। আর ডক্টর উইন্ড বা ডক্টর বায়ু বলা হয়, বা ডাক্তারের বায়ু বলা হয় হারমাট্টানকে, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন করো চিহ্ন হয়ে গেল। তো এরকম ভাবে চারটা আসবে, চারটায় করতে হবে। এই ছিল আজকের ভূগোল বিষয়ের এবিটি টেস্ট পেপার 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ভালো লাগলে ক্লাসটিকে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন, এবং ভালো লাগলে ফারুক স্টাডি চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের এবি টেস্ট পেপার থেকে যতগুলি পেজ রয়েছে সবগুলি আলোচনা করা হবে। গতদিনে আমরা 57 সম্পর্কে পুরো সমাধান পেয়েছি। আজকে 87 পেজে যতগুলো এমসিকিউ এসিকিউ, শূন্যস্থান, এক কথায়, ডান স্তম্ভ বাম স্তম্ভ, শুদ্ধ অশুদ্ধ যতগুলো রয়েছে 36 মার্কস, সেগুলি সম্পর্কে ডিটেলসে জানব। তো 57 আমরা গতদিন জেনেছি, আজকে আমরা 87 পেজে কি কি রয়েছে সেগুলি দেখে নেব। 87 পেজে দেখতে পাচ্ছি যে জিওগ্রাফি রয়েছে। তো বিভাগ ক আমরা শুরু করব। বিভাগ কতে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টি প্রশ্ন থাকবে, 14টি উত্তর করতে হবে তোমাদের। তো দেখে নিই 1 নম্বর প্রশ্নে কি বলেছে। যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো ক্ষয়ীভবন, পর্যায়ন, নগ্নীভবন নাকি আবহবিকার। তো আমরা জানি ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের মধ্যে আমরা পর্যায়ন বা একটা সামঞ্জস্য পাই। তো সঠিক উত্তর এক্ষেত্রে হবে পর্যায়ন, মনে রাখবে। তারপরে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নদীর গতিবেগ দ্বিগুণ হলে বা বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে। ক নম্বরে 7 গুণ, খ নম্বরে 2 গুণ, গ নম্বরে 6 গুণ, ঘ নম্বরে 64 গুণ। তো নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা টু দি পাওয়ার 6 মানে 64 গুণ বেড়ে যায়। 3 নম্বর দাগে বলা হচ্ছে ওজোন গহ্বরের ওজোন স্তরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে অস্ট্রেলিয়ায় নাকি আফ্রিকায় নাকি অ্যান্টার্কটিকায় নাকি আলজেরিয়ায়। তো ওজোন গহ্বরের যে অস্তিত্ব বা ওজোন গর্ত বা খাতের যে সন্ধান পাওয়া গেছিল সেটা কিন্তু অ্যান্টার্কটিকায়। তো সঠিক উত্তর গ। 4 নম্বর দাগে বলা হচ্ছে বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো শতাংশ নাকি নট নাকি মিলিবার নাকি কিলোমিটার বা কিমি। তো এক্ষেত্রে বায়ুর যে এক গতিবেগ মাপা হয় তার এককটির নাম কিন্তু নট, মনে রাখবে, নট। 5 নম্বর দাগে বলা হচ্ছে চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি নাকি অ্যাপোজি নাকি পিরিজি নাকি অনুসুর। তো চাঁদ সূর্য যখন চাঁদ এখানে, পৃথিবী ধরো এখানে, তারপরে এই জায়গায় রয়েছে সূর্য, তো একই সরলরেখায় যখন 180 ডিগ্রি কোণে অবস্থান করে তখন সেক্ষেত্রে সিজিগি হয়। তো সঠিক উত্তর সিজিগি, মনে রাখবে। তারপরে আমরা দেখে নিব 6 নম্বর দাগে গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত। ক নম্বরে মৎস্য চাষের জন্য, খ নম্বরে চলচ্চিত্র শিল্পের জন্য, তথ্য প্রযুক্তি শিল্পের জন্য নাকি কার্পাস চাষের জন্য। তো সঠিক উত্তর মৎস্য চাষের জন্য কিন্তু গ্র্যান্ড ব্যাংক বিখ্যাত। তারপর 7 নম্বর দাগে বলা হচ্ছে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো ল্যান্ডফিল নাকি কম্পোস্টিং নাকি ওভারফ্লিং নাকি কম্পাউন্ডিং। তো সঠিক উত্তর কম্পোস্টিং। জীবাণু দ্বারা যখন আমরা বর্জ্য একে অপরকে উলটপালট করি বা মেশাই বা বিয়োজন ঘটাই তখন সেক্ষেত্রে কম্পোস্টিং হয়। আর এক্ষেত্রে যদি কেঁচোর দ্বারা দেয়, কেঁচোকে আমরা জানি যে কৃষকের বন্ধু, তখন কিন্তু আমরা জানবো ভার্মি কম্পোস্টিং। এই ভার্মি কম্পোস্টিং এবং কম্পোস্টিংয়ের মধ্যে কিন্তু প্রশ্ন থাকবেই, 2-এ থাকুক বা 1-এ থাকুক। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কম্পোস্টিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 8 নম্বর থেকে বলা হচ্ছে পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথ অবস্থিত
পালানির কাছে না মুম্বাইয়ের কাছে নাকি পুনের কাছে নাকি নাসিকের কাছে? তো 8 নম্বর দাগের যে উত্তর সেটা কিন্তু নাসিকের কাছে, মনে রাখবে। 9 নম্বর দাগে বলা হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কৃষ্ণা নদীতে নাকি কাবেরী নদীতে নাকি গোদাবরী নাকি মহানদীতে? তো এক্ষেত্রে সঠিক উত্তর কাবেরী নদী, মনে রাখবে, কাবেরী নদী, খ সঠিক উত্তর। তারপর 10 নম্বর দাগে বলা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো ভূপ্রকৃতি নাকি মাটি নাকি জলবায়ু নাকি নদ নদী? তো স্বাভাবিক উদ্ভিদ মানে ন্যাচারাল ভেজিটেশন যেটা, তো সেক্ষেত্রে ন্যাচারাল ভেজিটেশন সবসময় নির্ভরতা বেশি করে জলবায়ুর উপরে, তো সঠিক উত্তর জলবায়ু। 11 নম্বর দাগে বলা হচ্ছে সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল খারিফ শস্য নাকি রবি শস্য নাকি জায়দ শস্য নাকি কোনোটিই নয়? তো এক্ষেত্রে আমরা জানি খারিফ শস্য মানে হচ্ছে ধান, রবি শস্য মানে গম, জায়দ শস্য মানে তরমুজ শসা। তো এখানে কোনটি, এখানে বলা হয়েছে সম্পূর্ণ গ্রীষ্মকালীন, তাহলে খারিফ শস্য মানে আমরা জানি ধান, তাহলে এটা বর্ষা ঋতু, রবি শস্য মানে শীত ঋতু, আর জায়েদ শস্য মানে গ্রীষ্ম ঋতু। তো এক্ষেত্রে সম্পূর্ণ গ্রীষ্মকালীন বলা হচ্ছে জায়েদ শস্য মানে তরমুজ শসাকেই। তারপরে 12 নম্বর দাগে বলা হচ্ছে আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো পেট্রো রসায়ন শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প নাকি বস্ত্র বয়ন নাকি লৌহ ইস্পাত শিল্প? তো সম্পূর্ণ আধুনিক শিল্প দানব, এক্ষেত্রে পেট্রো রসায়ন শিল্প সঠিক উত্তর। তারপর 13 নম্বর দাগে বলা হচ্ছে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 49টি নাকি 51টি নাকি 53টি নাকি 55টি? তো 2011 সালে আমরা জানি যে 35টি ছিল 2001 সালে মহানগর, আর 2011 সালে বেড়ে 2011 সেন্সাস সে কিন্তু 53টি হয়, মনে রাখবে। 2001 যদি দেয়, 2001ও দিতে পারে চালাকি করে, 2001 দিলে 53টি মানে 35টা 53 হয়ে গেছে উল্টে, তো সেক্ষেত্রে মনে রাখবে 2011 সালে মহানগরের সংখ্যা 53, আর যদি 1 দেয় তাহলে 3 আর 5 উল্টাই দেবে, তাহলে 35টি হয়ে যাবে, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 14 নম্বর দাগে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম নাকি সেন্সর নাকি ল্যান্ডসার্ট নাকি রেডার? তো সঠিক উত্তর এক্ষেত্রে উপগ্রহ চিত্রের কক্ষপথের অবস্থান, তাহলে সঠিক উত্তর হবে খ মানে সেন্সর। তারপর বিভাগ খতে চলে যাব। বিভাগ খতে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখ। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। অবশ্যই তোমরা 7টি প্রশ্ন থাকবে, 7টি উত্তর করে আসবে, যে 6টা সঠিক হবে সে 6টার মধ্যে নাম্বার পেয়ে যাবে। 2-এর 1 দাগে বলা হচ্ছে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। কখনোই নয়, কারণ 1987 সালে 1900 যদি 87 দিত তাহলে কিন্তু সঠিক উত্তর হতো। তো এক্ষেত্রে অশুদ্ধ বলে এটাকে তোমরা অ লিখবে। যদি অশুদ্ধ হয় তো অ লিখতে বলেছে, আর যদি শুদ্ধ হয় তো কিন্তু সু লিখতে হবে। শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে হয়। তো এক্ষেত্রে 1987 যদি দিত তাহলে ইউনেস্কো সঠিক উত্তর হতো বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে সুন্দরবনকে ঘোষণা করেছিল, কিন্তু এখানে 89 দেওয়ার কারণে এটি মিথ্যা, অর্থাৎ অশুদ্ধ মানে অ। তো মনে রাখবে অশুদ্ধ হলে অ এবং শুদ্ধ হলে সু লিখব, অর্থাৎ তোমরা যে নাম্বারটা পাবে সেটা কিন্তু অ আর শুরু পরে পাবে। নিজে কোনো সময় মিথ্যা সত্য এই বার্তাগুলো লিখতে যাবে না পরীক্ষার খাতায়। এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই বেল আইকন অল করে নোটিফিকেশন অন করে নেবেন এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলের মাধ্যমে ভূগোল, ইতিহাস, বাংলা, অঙ্ক, ফিজিক্স, বায়োলজি যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো পরপর নিয়ে আসা হবে। এবং আমার চ্যানেলে প্রথমেই এই টেস্ট পেপার সমাধান তোমরা পাচ্ছ, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত যে সমাধানগুলো করা হবে নোটিফিকেশন পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে। তো দেখতে পাচ্ছ পরের দাগে বলা হচ্ছে ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়। ভারতের একমাত্র রাজ্যে কি বালিয়াড়ি রাজস্থানেই দেখা যায়? কখনোই নয়, অনেক রাজ্যেই দেখা যায়। তো একমাত্র বলার কারণে এটিও মিথ্যা, অর্থাৎ ভুল। ভুল অ লিখবে এটাও। তারপরে জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না। অবশ্যই জলচক্র মানে হাইড্রোলজিক্যাল সাইকেল, যে বার্তা চারপাশে ঘোরে, তাহলে জলচক্র ছাড়া কখনো
কিন্তু আমরা জলের ভারসাম্য বজায় রাখতে পারি না। তো এক্ষেত্রে এটা সত্য, রাইট চিহ্ন দিলাম, তোমরা লিখে নিবে। তারপরে 4 নম্বর দাগে বলা হচ্ছে পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়। অবশ্যই পূর্ণিমা থেকে অমাবস্যা বেশি হয়, অর্থাৎ জোয়ারটা খুব জোরে হয়। এখানে তেজি বলতে বেশির কথা বলা হয়েছে, সেজন্য সত্য, সঠিক, সেজন্য টিক চিহ্ন দিলাম, তোমরা লিখে নিবে। তারপরে 5 নম্বর দাগে বলা হচ্ছে সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় বেশি হয়, কিন্তু এখানে কম লেখার কারণে এটিও মিথ্যা, তাহলে করজ চিহ্ন। তারপরে 6 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দ্রা পয়েন্ট। আমরা গতকালকে 57 পেজ সমাধান করার সময় পেয়েছিলাম যে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লাস্ট যে পয়েন্ট সেটা ভারতের দক্ষিণতম বিন্দু। তো এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে সত্য, অর্থাৎ তারপরে বলা হচ্ছে 7 নম্বর দাগে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটিও সত্য। তারপরে বলা হচ্ছে 2-2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 7টি প্রশ্ন থাকবে, 7টি করে দেবে উত্তর। 2-1 দাগে বলা হচ্ছে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে। তো ইউ আকৃতির যে উপত্যকা হয় সেই উপত্যকা কিন্তু দেখতে হিমদ্রোণী মতো হয়, মনে রাখবে। তো সঠিক উত্তর ড্যাশে হবে হিমদ্রোণী। তারপরে 2 নম্বর দাগে মরু উদ্ভিদকে ড্যাশ বলা হয়, তাহলে মরু উদ্ভিদকে কি বলা হয়? মরু উদ্ভিদকে বলা হয় জ্যারোফাইট বা কাটা বা ঝোপঝাড়যুক্ত উদ্ভিদ। তো মনে রাখবে সঠিক উত্তর মরু উদ্ভিদ জগৎকে বলা হয় জ্যারোফাইট বা কাটা জাতীয় বা ঝোপঝাড়যুক্ত উদ্ভিদ। 3 নম্বর দাগে বলা হচ্ছে পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। তো সঠিক উত্তর মাধ্যাকর্ষণ শক্তি। অবশ্যই মনে রাখবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে অবশ্যই লেগে রয়েছে। তারপর 4 নম্বর দাগে বলা হচ্ছে সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে ড্যাশ। তাহলে 3 নম্বর যে বায়ুমণ্ডল চ্যাপ্টার রয়েছে সেটা থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। সমুদ্র জল যখন উলম্বভাবে সঞ্চালিত হয় তখন তাকে কিন্তু আমরা সমুদ্র তরঙ্গ বলে থাকি। তো সঠিক উত্তর সমুদ্র তরঙ্গ ড্যাশ। তারপরে 5 নম্বর থেকে বলা হচ্ছে পারদ ঘটিত জলদূষণ ড্যাশ রোগের সৃষ্টি হয়। তো জাপানের যে মিনামাটা শহর রয়েছে সেখানে কিন্তু পারদ দূষণই আমরা মিনামাটা রোগের সন্ধান পেয়েছিলাম। তো সঠিক উত্তর মিনামাটা। 6 নম্বর দাগে বলা হচ্ছে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা। তো নর্মদা উপত্যকা রয়েছে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে। তারপরে 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে ড্যাশ। তো সঠিক উত্তর পোতাশ্রয়। বন্দরে বা যেখানে জাহাজ উঠানামা করে তার যে আশ্রয়স্থল তাকে আমরা পোতাশ্রয় বলে চিনি। তো সঠিক উত্তর পোতাশ্রয়। এবারে বলা হচ্ছে 2-3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। তো 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্ন উত্তর করে তোমরা আসবে, যে 6টা সঠিক হবে সে 6টার মধ্যে নাম্বার তোমরা পেয়ে যাবে। যদি ভুল হয়, সন্দেহ না থাকলে তোমরা 6টাই করবে, যে 6টা তোমাদের মনে থাকবে সঠিকভাবে। তো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ঘোড়ামারা ও লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার প্রধান কারণ কি? তো ঘোড়ামারা এবং লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাচ্ছে কারণে দিনকে দিন পৃথিবী বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে। সেজন্যই কিন্তু বিভিন্ন দ্বীপগুলো নিউমুর, ঘোড়ামারা, লোহাচড়া যাই বলো না কেন সবগুলো ডুবে যাওয়ার মেন কারণই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। 2 নম্বর দাগে বলা হচ্ছে পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? আমরা জানি এটা যদি পর্বত হয় তাহলে এটা অনুবার ঢাল, এটা প্রতিবার ঢাল। তাহলে পর্বতের প্রতিবার ঢালে কিন্তু আমরা জানি শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রতিবার ঢাল, মনে রাখবে প্রতিবার ঢাল। তারপরে 3 নম্বর দাগে বলা হচ্ছে সাধারণত কোন ঋতুতে বান ডাকে? তো বান তখনই হয় যখন বর্ষা জল উপচে পড়ে। তো এখানে সঠিক উত্তর বর্ষা ঋতু, মনে রাখবে বর্ষা ঋতু। তারপর 4 নম্বর দাগে বলা হচ্ছে সার্ক কথাটির পুরো নাম কি? তো সার্ক 1985 সালে গঠিত হয়। সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, মনে রাখবে সার্কের পুরো নাম কি বললাম? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন মনে রাখবে। তাহলে 1985 সালে সার্ক গঠিত হয়, সালটাও তোমরা মনে রাখবে 1985। তারপরে 5 নম্বর থেকে বলা হচ্ছে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? তো তাল বলা হয়, মনে রাখবে তাল বলা হয় তাল।
কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। তারপরে 6 নম্বর থেকে বলা হচ্ছে কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত। কর্ণাটকের যে আম্রবৃষ্টি সেটা চেরি ব্লুসুম নামে পরিচিত। চেরি ব্লুসুম ব্লুসুম চেরি ব্লুসুম নামে পরিচিত। কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত? চেরি ব্লুসুম, মনে রাখবে। আর যদি অসমের দিত তাহলে কিন্তু বরদে মনে রাখবে। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা? অবশ্যই মনে রাখবে দিল্লি, মুম্বাই, চেন্নাই যে কলকাতা রয়েছে, এই জায়গায় রয়েছে আমাদের কলকাতা, এই জায়গায় দিল্লি, এই জায়গায় চেন্নাই, এই জায়গায় মুম্বাই, এই জায়গায় চেন্নাই। তাহলে এরকমভাবে একটা চতুর্ভুজ গেছে যা সড়কপথের মাধ্যমে 1999 সালে গঠিত হয়, যা হচ্ছে 1999 সালে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা সোনালী চতুর্ভুজের মাধ্যমে যুক্ত হয়, মনে রাখবে সোনালী চতুর্ভুজ। তারপর ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভারতের যে জরিপ সংস্থা রয়েছে সেটা উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত, মনে রাখবে দেরাদুন। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে ভারতের জরিপ সংস্থা রয়েছে। এবার কি 2-4 দাগে বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিকে মিলিয়ে লেখো। তো কলেরু হবে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে অবস্থিত। কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝেই অবস্থিত কলেরু হ্রদ, এটা এক প্রকার হ্রদ, মনে রাখবে। কলেরু হচ্ছে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে, এই জায়গায় রয়েছে কৃষ্ণা এবং এই জায়গায় রয়েছে গোদাবরী, এই দুটার যে মাঝের স্তর, সেই স্তর বা জায়গাটিকে আমরা বলে থাকি কলেরু হ্রদ। তারপর উত্তর পূর্ব ভারতে কি হয়? ঝুম চাষ হয়, ঝুম চাষ উত্তর পূর্ব ভারতে হয়। কোয়েম্বাটুর কি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে? তাহলে সঠিক উত্তর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আর একটা পড়ে রইলে, এটা না পারলেও তোমরা অবশ্যই এমনিতেই উত্তর করতে পারবে, মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই ছিল আজকের 36 নম্বরের যে 1 নম্বরের প্রশ্ন তার আলোচনা। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক ও কমেন্ট দিয়েও আপনাদের উপস্থিতি জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা 2025 সালের মাধ্যমিকের ভূগোল বিষয়ের ABTA টেস্ট পেপারের 3 নম্বর সেট সমাধান করব। এর আগে আমরা পেজ নাম্বার 57 এবং 87 সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা 108 পেজে কি রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখে নিই 108 পেজে কি কি প্রশ্ন রয়েছে। 108 পেজে আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফিতে সমাধান রয়েছে। বিভাগ কতে বলা হয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন, 14টি আসবে, 14টি করতে হবে। দেখে নিই 1 নম্বর দেখে কী বলা হয়েছে। মাশরুম রক ভূমিরূপটি হলো গোড় নাকি বারখান নাকি ইয়ারদাং নাকি জুইগ্যান? তো মাশরুম রক বলা হয় গোড় ভূমিরূপকে, গোড়। 2 নম্বর দাগে বলা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হলো আমাজন নাকি কলোরাডো নাকি নীল নাকি ব্রহ্মপুত্র নাকি, হ্যাঁ, তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কলোরাডো নদী। তারপরে 3 নম্বর দাগে বলা হচ্ছে বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 60% নাকি 75% নাকি 90% নাকি 100%? তো এখানে সঠিক উত্তর সম্পৃক্ত বায়ুর বা বায়ুর আপেক্ষিক বা সম্পৃক্ত যাই হোক না কেন তার আপেক্ষিক আর্দ্রতা সবসময় 100% হয়। তারপরে 4 নম্বর দাগে বলা হচ্ছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো টাইফুন নাকি সাইক্লোন নাকি হ্যারিকেন নাকি তাইপে? তো সঠিক উত্তর হ্যারিকেন, মনে রাখবে, হ্যারিকেন। তারপরে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে ক নম্বরে 27 দিনে, খ নম্বরে 27+1 2 দিনে নাকি 26 দিনে নাকি 27+1 3 দিনে? তো চাঁদ পৃথিবীকে একবার ঘুরতে সময় নেয় 27+1 3। তারপরে 6 নম্বর দাগে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ হলো উলম্ব প্রবাহ নাকি উলম্ব আলোড়ন নাকি অনুভূমিক প্রবাহ নাকি কোনোটি নয়? তো সমুদ্র তরঙ্গ সবসময় উলম্বভাবে আলোড়ন দেয়। তারপরে 7 নম্বর দাগে বলা হচ্ছে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলে তাকে কি বলে? কম্পোস্টিং নাকি ল্যান্ড ফিলিং নাকি ওভারফিলিং নাকি কম্পাউন্ডিং? তো সঠিক উত্তর কম্পোস্টিং, মনে রাখবে। তারপরে 8 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের নবগঠিত রাজ্য হলো ছত্তিশগড় নাকি উত্তরাখণ্ড নাকি তেলেঙ্গানা নাকি ঝাড়খণ্ড? তো ভারতের নতুন যে রাজ্য সব থেকে লাস্টে গঠিত হয় তার নাম তেলেঙ্গানা। 2014 সালের 2 জুন তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়, তারপর কোনো রাজ্য
গঠিত হয়নি। 2 জুন মনে রাখবে, জুন মাসের 2 তারিখে 2014 সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। তারপর আর নতুনভাবে কোনো রাজ্য গঠিত না হওয়ার কারণে নবীনতম রাজ্য তেলেঙ্গানা, মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেম্বানাথ নাকি কলেরু নাকি পুলিকট নাকি চিল্কা। তো সঠিক উত্তর হবে এখানে ভেম্বানাথ, মনে রাখবে। 10 নম্বর দাগে বলা হচ্ছে সুন্দরী গাছ জন্মায় চিরহরিত অরণ্যে নাকি স্বল্পরিগী অরণ্যে নাকি পর্ণমোচী না ম্যানগ্রোভ। তো ম্যানগ্রোভ অরণ্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের যে সুন্দরবন এলাকা রয়েছে সেখানে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়, মনে রাখবে একটা উদাহরণস্বরূপ। তারপর 11 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের ম্যানচেস্টার বলা হয় সুরাটকে নাকি ভাদোদরাকে নাকি আমেদাবাদকে না কানপুরকে। তো ভারতের ম্যানচেস্টার সাধারণভাবে বললে আমেদাবাদকে, উত্তর ভারতের ম্যানচেস্টার বললে কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে কোয়েম্বাটুর, মনে রাখবে। তিনটাই একটা আসবে। 12 নম্বর দাগে বলা হচ্ছে ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ নাকি হরিয়ানা নাকি পশ্চিমবঙ্গ। তো প্রথম স্থান গম উৎপাদনে অধিকার করে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। 13 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত চেন্নাইতে নাকি বেঙ্গালুরুতে নাকি কলকাতাতে নাকি দিল্লিতে। তো সিলিকন ভ্যালি বা যাই বলুক না কেন বেঙ্গালুরু সম্পর্কে একটি প্রশ্ন আসবেই। তো সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু, কর্ণাটকের রাজধানী। তারপরে 14 নম্বর দাগে বলা হচ্ছে ট্রপিক্যাল শব্দের অর্থ হলো স্থান বিবরণী নাকি ভূমিরূপের গঠন নাকি রাজনৈতিক সীমানা পরিদর্শন নাকি কোনোটিই নয়। তো টোপোগ্রাফিক্যাল কথাটির অর্থ হচ্ছে স্থান বিবরণী, মনে রাখবে। এবার বিভাগ ক্ষয়ে কী বলেছে দেখি। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে, মনে রাখবে। এক্ষেত্রে যেটি শুদ্ধ হবে সেক্ষেত্রে আমি টিক চিহ্ন দিব, আর যেটি অশুদ্ধ হবে সেটি করো চিহ্ন দিব, মনে রাখবে। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও, সবগুলোই তোমরা করবে পরীক্ষায়। 2-এর এক দাগে বলা হচ্ছে উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন। আমরা জানি যে আরোহণ অবরোহণ যদি এরকমভাবে যায় তাহলে এই জায়গাটা ভেঙে, এখানে আরোহণ আছে ধরুন, এটা আরোহণটা ভেঙে অবরোহণটাকে ভরে দেয়, তখন একটা সামঞ্জস্য ফিরে আসে। তো সেক্ষেত্রে কিন্তু পর্যায়ন, এটি সঠিক উত্তর, তো টিক চিহ্ন। তারপরে ITCZ মানে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে। পুরোপুরি কথাটি দেওয়ার জন্য এটি ভুল হয়ে গেল, তো এটি মিথ্যা, অর্থাৎ অ লিখতে হবে। তারপরে 3 নম্বর দাগে বলা হচ্ছে সূর্য চাঁদ ও পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। অবশ্যই চাঁদ সূর্য পৃথিবী একসাথে 180 ডিগ্রি সরলরেখায় অবস্থান করলে তাকে সিজিগি বলা হয়, সঠিক, একদমই সঠিক। 4 নম্বর দাগে বলা হচ্ছে ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, কখনো নয়। আমরা জানি ভারতের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে লাস্টে ইন্দিরা পয়েন্ট রয়েছে, তো সেক্ষেত্রে এটি ভুল। তারপরে চিত্তরঞ্জন লোকোমোটিভ বারাণসীতে অবস্থিত, এটিও ভুল, মনে রাখবে। তারপরে ট্র্যাপ শব্দের অর্থ সোপান, অবশ্যই সিঁড়ি বা সোপান, সঠিক এটি। তারপরে 7 নম্বর দাগে বলা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে। জানি আমরা উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে SOI মানে সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত। তো সঠিক এক্ষেত্রে 7 নম্বরটা একদম সু লিখবে তোমরা, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে। তারপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, সবগুলোই করবে তোমরা। 2-এর 2 এক দাগে বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত। তো আফ্রিকা মহাদেশ হবে, আফ্রিকা, মনে রাখবে। তারপরে 2-এর 2 নম্বর দাগে বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ 1013.25 মিলিবার। তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিয়েছি, দেখো 1013.25, আগেরটি আফ্রিকা। তারপরে 3 নম্বর দাগে দুটি জোয়ারের ব্যবধান হলো 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট, মনে রাখবে। তারপরে প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, তো 5ই জুন, মনে রাখবে, 5ই জুন, 5ই জুন। তারপর দুটি গেল। 5 নম্বর দাগে বলা হচ্ছে প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়। তো ভাষাকে, মনে রাখবে, ভাষাকে ভিত্তি করে 1953 সালে কিন্তু লাগু হয়, তারপর 55-তে আবার সেটাকে পুনর্গঠন করা হয়, আর 56-তে কার্যকরী হয়। তো ভাষা রাজ্য গঠনের মূল ভিত্তি হলো ভাষা। তো দেখতে পাচ্ছ এখানে যে 5ই জুন, আর ভাষাকে ভিত্তি করে রাজ্য পুনর্গঠন হয়। তারপরে 6 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে, তো পশ্চিমবঙ্গ রাজ্যে। তারপর 7 নম্বর দাগে বলা হচ্ছে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক বা MI অর্থাৎ ম্যাটেরিয়াল ইন্ডেক্স, MIও আসতে পারে তোমরা, MI মানে ম্যাটেরিয়াল ইন্ডেক্স, যার বাংলা
মানে হচ্ছে পণ্যসূচক, তো সব সময় এক হয় ওয়েগনারের তত্ত্বে আমরা পেয়েছিলাম। তো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে। দেখতে পাচ্ছ সুন্দর করে শূন্যস্থানগুলো পরপর নাম্বারিং করে তোমাদের উত্তর করে দেওয়া হয়েছে। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম ভালো ভালো ভিডিও এবং সঠিক উত্তর সমাধানের জন্য ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে এবার এক কথায় আমরা চলে যাব, কি বলা হচ্ছে যে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছটি। 2-3 দাগে বলা হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? তো অ্যাঞ্জেল জলপ্রপাত, মনে রাখবে অ্যাঞ্জেল জলপ্রপাত। তারপরে 2 নম্বর দাগে বলা হচ্ছে হাইট শব্দের অর্থ কী? তো বৃষ্টি বা বৃষ্টিপাত, মনে রাখবে। 3 দাগে বলা হচ্ছে একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? তো 2 বার, মনে রাখবে। বর্জ্য পদার্থ কাকে বলে? বর্জ্য পদার্থ দেখতে পাচ্ছ তোমরা, প্রথমটা উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত, বৃষ্টি 2 বার। বর্জ্য পদার্থ তোমরা লিখবে যে সমস্ত বর্জ্য পরিবেশ থেকে আসা মানুষের ব্যবহারের অযোগ্য, অর্থাৎ পরিবেশে যার কোনো মূল্য নেই ও পরিবেশ দূষণ ঘটায় তাকে বর্জ্য পদার্থ বলে। যেমন শাকসবজি কাটার পর আমরা সেটাকে ফেলে দিই, সেটা কিন্তু বর্জ্যরূপে পচে যায়, তখন তাকে আবার নিষ্কাশন করে আমরা কম্পোস্টিং বলে থাকি এবং কেঁচো দ্বারা ভার্মি কম্পোস্টিং। তো বর্জ্য পদার্থ যে সমস্ত বর্জ্য পরিবেশে ব্যবহারের পর অযোগ্য হয়ে ওঠে তাকে এক কথায় বর্জ্য বলে। উদাহরণস্বরূপ যে কোনো একটা শাকসবজির খোসা বা খড়টর যা লিখে দিবে একটা উদাহরণস্বরূপ। তারপরে আসামে কালবৈশাখীর নাম কি? তো আসামে যে কালবৈশাখী দেখা যায় তাকে বরদেশিলা বলা হয়, মনে রাখবে। ভারতের প্রবেশ পথ বলা হয় কোন বন্দরকে? তো ভারতের প্রবেশপথ বা হাইটেক বন্দর বলা হয় মুম্বাই বন্দরকে, মনে রাখবে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই বন্দরকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। তারপরে 7 নম্বর দাগে বলা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর, আর যদি সাতপুরা দেয় তাহলে ধূপগড় হবে। তারপরে বিএম মানে বেঞ্চমার্ক বলতে কি বোঝো? বেঞ্চমার্ক তোমরা লিখবে, প্রথমে বিএম সমান সমান দিয়ে বেঞ্চমার্ক ফুল ফর্মটা লিখবে, তারপর বলবে বেঞ্চমার্ক বলতে জরিপ কার্য করতে স্তম্ভের যে উচ্চতা যাচাই করা নির্দেশক চিহ্ন দেওয়া হয় তাকে এক কথায় বেঞ্চমার্ক বা বিএম বলা হয়। তো এরকমভাবে তোমরা পরপর উত্তরগুলি লিখবে। এবারে পরের পেজে কী আছে দেখিনি। ডান স্তম্ভ বাম স্তম্ভের ক্ষেত্রে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখতে পাচ্ছি ইসরো কার সাথে মিল হবে? ইসরো হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তো রকেট উৎক্ষেপণ সংস্থা হচ্ছে ইসরো। কান্ডালা গুজরাটের কান্ডালা হলো ভারতের শুল্কমুক্ত বন্দর বা করমুক্ত বন্দর। শৈলক্ষেপ বৃষ্টিপাত হবে পর্বতের যে ঢাল রয়েছে, এদিকে শৈলক্ষেপ, এদিকে অনুবার ঢাল, এদিকে প্রতিবার ঢাল। তো এটা এক্ষেত্রে মিল করবে বৃষ্টির ছায় অঞ্চল। তারপরে ড্রামলিন হলো হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট একটি গঠিত ভূমিরূপ। তো এগুলা তোমরা অবশ্যই কোনাকুনি না মিলিয়ে 2.41 লিখে যেটা মিলবে অ্যারো চিহ্ন দিয়ে সঠিকভাবে সে উত্তরটি লিখতে হবে। ইসরো, তো তীর চিহ্ন দিয়ে তোমরা এটা সোজাসুজি লিখবে। এই ছিল আজকের এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান, এক কথায়, বাম দিক ডান দিক এবং সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো ধরনের প্রশ্নের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ক্লাসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা 2025 সালের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের সেট নাম্বার 4 সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এর আগে আমরা সেট নাম্বার 157, সেট নাম্বার 2 87, সেট নাম্বার 3 108 108 জেনেছি। আজকে আমরা 130 পেজ সম্পর্কে জানব। জিওগ্রাফি দেখতে পাচ্ছেন। বিভাগ ক, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 14টি আসবে, 14টি করতে হবে। বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য নাকি নদী নাকি বায়ু নাকি হিমবাহ? তো সঠিক উত্তর সূর্য। যদি বহির্জাত প্রক্রিয়ার মূল উপাদান বলতো সেক্ষেত্রে নদী হতো, মনে রাখবে। যদি উপাদান বলে তাহলে যে বহির্জাত প্রক্রিয়ার যতগুলি উপাদান হিমবাহ বায়ু নদী রয়েছে তার মধ্যে নদী হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান। আর বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস যদি বলে উৎপত্তি তাহলে সূর্য, মনে রাখবে। 2 নম্বর দাগে বলা হয়েছে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 7 গুণ নাকি 2 গুণ নাকি 6 গুণ নাকি 64 গুণ? তো টু দি পাওয়ার 6 হিসাবে 64 গুণ হয়। তো নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। 3 নম্বর দাগে বলা হয়েছে এল নিনোর আবির্ভাব হয় আটলান্টিক মহাসাগরে নাকি ভারত মহাসাগরে নাকি প্রশান্ত না কুমেরু মহাসাগরে? তো সঠিক উত্তর হলো প্রশান্ত মহাসাগর, মনে রাখবে। তারপর 4 নম্বর দাগে বলা হয়েছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো
স্ট্র্যাটোস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার? আমরা জানি উল্কাপিণ্ড মেসোস্ফিয়ারেই পুড়ে ছাই হয়ে যায়, কারণ -93 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করে। তারপরে পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 1.5 দাগে পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি নাকি পিরিজি নাকি অ্যাপোজি নাকি অপসূর? তো পৃথিবী, সূর্য, চাঁদ যখন 180 ডিগ্রি সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলা হয়। তারপর 6 নম্বর দাগে বলা হয়েছে সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে সাময়িক বায়ু নাকি নিহত বায়ু নাকি স্থানীয় বায়ু নাকি আকস্মিক বায়ু? তো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণই হচ্ছে নিহত বায়ু, মনে রাখবে। 7 নম্বর দাগে বলা হয়েছে একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো কাঁচ, প্লাস্টিক নাকি কাগজ নাকি পারদ? তো জৈব ভঙ্গুর যেটি পচে যাবে, জৈব ভঙ্গুর পচে গেলে সেটা এখানে একমাত্র কাজও পচবে না, প্লাস্টিকও পচবে না, পারদও পচবে না। তো সঠিক উত্তর কাগজ। তারপরে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো ম্যাকমোহন লাইন নাকি র্যাডক্লিফ লাইন নাকি ডুরান্ড লাইন নাকি কোনোটি নয়? তো ভারত পাকিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে তার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, ভারত চীন বললে ম্যাকমোহন লাইন এবং ভারত আফগানিস্তান বললে ডুরান্ড লাইন। তো এখানে ভারত পাকিস্তান বলার কারণে র্যাডক্লিফ লাইন সঠিক উত্তর। 9 নম্বর দাগে বলা হয়েছে ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো, অর্থাৎ ভারতের সর্বাধিক যে বেশি জলসেচ করা হয় সেই পদ্ধতির নাম কি? তো সেই পদ্ধতির নাম কূপ, নলকূপ নাকি খাল নাকি জলাশয় নাকি ফোয়ারা? তো সব থেকে যে বেশি হয় সেটি হলো কূপ ও নলকূপ পদ্ধতি। তারপরে 10 নম্বর দাগে বলা হয়েছে ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? আর্দ্র পর্ণমোচী না শুষ্ক পর্ণমোচী না ক্রান্তীয় পর্ণমোচী নাকি ম্যানগ্রোভ? তো ভারতে যেটা সব থেকে বেশি অরণ্য রয়েছে তার নাম হচ্ছে শুষ্ক পর্ণমোচী, মনে রাখবে। তারপর 11 নম্বর দাগে বলা হয়েছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো এভারেস্ট নাকি কাঞ্চনজঙ্ঘা নাকি K2 নাকি সান্দাকফু? তো এখানে সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বলেছে, সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তর। তারপরে 12 নম্বর দাগে বলা হয়েছে সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো কার্পাস নাকি পাট নাকি চা নাকি কফি? তো সোনালী তন্তু বলা হয় পাটকে, মনে রাখবে, পাট সঠিক উত্তর। 13 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি হলো ট্রম্বে নাকি জামনগর নাকি হলদিয়া নাকি কয়ালি? তো সঠিক উত্তর এখানে জামনগর। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রের নাম জামনগর। তারপরে 14 নম্বর দাগে বলা হচ্ছে মিলিয়ন সিটি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি নাকি 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি ইন্টু 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি ইন্টু 3 ডিগ্রি? তো সঠিক উত্তর মিলিয়ন সিট এবং অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার যে বিস্তার হয় তার বিস্তার কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হয়। মিলিয়ন সিটে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার কথা বললেই 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তারপরে বিভাগ খতে চলে যাব। বিভাগ খতে বলা হয়েছে শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। তো এক্ষেত্রে আমি যেটি শুদ্ধ সেটিতে টিক চিহ্ন দিব আর যেটি অশুদ্ধ সেটিতে করজ চিহ্ন দিব। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, তোমরা অবশ্যই সবগুলোই করবে। 2-এর 1 দাগে বলা হচ্ছে বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। অবশ্যই আমরা জানি যে ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মধ্যে ভূমির মধ্যে ভারসাম্য বা সমতলীকরণ ফিরে আসে, তাকে পর্যায়ন বলে। এই প্রশ্নটির টেস্ট পেপারে বারবার দেখতে পাচ্ছি, প্রত্যেকটা টেস্ট পেপারেই রয়েছে 1, 2, 3, 4 নম্বর সেটেও এই প্রশ্নটি থাকলো। এই পর্যায়ন কাকে বলে, 2-এ হোক বা 1-এ হোক, সত্য মিথ্যা যাই হোক না কেন কিন্তু আসতে চলেছে এই প্রশ্নটি। তো সঠিক উত্তর এটি, টিক চিহ্ন দিলাম। তারপরে 2 নম্বর দাগে বলা হচ্ছে নীল নদীর মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, কখনো নয়। মিসিসিপি মিসুরি নদীর বদ্বীপে আমরা পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখতে পাই, এখানে নীল নদ দেওয়ার কারণে কিন্তু এটি মিথ্যা। তারপরে 3 নম্বর দাগে বলা হচ্ছে হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ। অবশ্যই পিরামিড চূড়া কাকে বলে, সেই পিরামিড চূড়ার একটি অন্যতম উদাহরণ ভারতের ম্যাটারহর্ন এবং হিমালয়ের নীলকণ্ঠ। তো এক্ষেত্রে এটি সঠিক, সত্য। তারপরে লালিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা। অবশ্যই লালিনা মানে ছোট্ট বালিকা বা শান্ত বালিকা, আর এল নিনো হচ্ছে যীশুখ্রিস্ট বা দুরন্ত বালক। তো এক্ষেত্রে এল নিনোর বিপরীত অবস্থা লালিনা, অবশ্যই। তো এক্ষেত্রে এটি সঠিক, সত্য। তারপরে 5 নম্বর দাগে বলা হচ্ছে গৌণ জোয়ার সৃষ্টি শক্তি হলো বিকর্ষণ বল। বিকর্ষণ বল নয়, আকর্ষণ বল হবে। তো এখানে এটা মিথ্যা। তারপরে 6 নম্বর দাগে বলা হচ্ছে শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলে, কখনোই বলে না তাল, এটা ভুল। শিবালিক এবং হিমাদ্রি যদি দিত তাহলে দুন হতো। 7 নম্বর দাগে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। অবশ্যই এটি সঠিক, তো এটি টিক চিহ্ন দেওয়া হলো।
তো মনে রাখবে যেটি শুদ্ধ হবে সেটিতে সু লিখতে হবে, যেটি অশুদ্ধ হবে সেক্ষেত্রে অ লিখতে হবে। এবার 2-2 দাগে শূন্য স্থান রয়েছে যে কোনো 6টি। ড্যাশ 2-2 এক দাগে ড্যাশ রয়েছে। ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর রক্ষা কবচ বা পৃথিবীর ছাতা, যাই দিক না কেন এই জায়গাটায়। তো ওজোন স্তর, ওজোন স্তরের সংকেত O3, আমি O3 সংক্ষেপে লিখেছি। ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা বা প্রাকৃতিক ছাতা বা পৃথিবীর রক্ষা কবচ। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-2 দাগে বলা হয়েছে মরু অঞ্চলীয় শুষ্ক অগভীর নদী খাতকে ড্যাশ বলে। তো ওয়াদি বলা হয়, ওয়াদি। মনে রাখবে, মরু অঞ্চলে শুষ্ক অগভীর খাত রয়েছে তার নাম ওয়াদি। 3 দাগে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো ড্যাশ গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক হলো সামুদ্রিক মগ্নচড়া পৃথিবীর সব থেকে বৃহত্তম। 4 নম্বর দাগে বলা হয়েছে জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে ড্যাশ। তো কম্পোস্টিং বলা হয়। জীবাণু দ্বারা, পোকামাকড় দ্বারা যখন বর্জ্য পদার্থকে পচানো হয় তখন তাকে কম্পোস্টিং বলা হয়। 5 নম্বর দাগে বলা হয়েছে ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম কি? তো ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে চিকমাগালুর, চিকমাগালুর। মনে রাখবে। 6 নম্বর দাগে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো ড্যাশ। তো ভারতের যে বৃষ্টির জল সংরক্ষণে 28টি অঙ্গরাজ্যের মধ্যে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করে তামিলনাড়ু রাজ্য। ভারতের দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যে এই বৃষ্টির জল ধরে রেখে সেই জলকে ব্যবহার করে চাষবাস করা হয়। 7 নম্বর দাগে বলেছে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য হলো এমপি। এমপি মানে মধ্যপ্রদেশ। মনে রাখবে, ভারতের যে মাঝখানের রাজ্য মধ্যপ্রদেশ, সেই মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে অরণ্য বেশি রয়েছে পরিমাণের দিক দিয়ে, আয়তনে। তারপর 2-3 দাগে বলা হয়েছে 2-1টি শব্দে উত্তর দাও এক কথায়, অর্থাৎ 6টা লিখতে হবে। মনে রাখবে, 2-3 এক দাগে কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি? তো অষ্টমী তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়। 2 নম্বর দাগে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? মনে রাখবে 34% বা 34%। আর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ 66%, টোটাল 100%, তার মধ্যে অ্যালবেডো 34%। মনে রাখবে। 2-3 দাগে বলা হয়েছে একটি ল্যান্ডফিল গ্যাসের নাম লেখো। তো CH4, আমি সংকেতটা লিখেছি। CH4 এর সংকেত হচ্ছে মিথেনের সংকেত। মিথেন লিখতে পারো বা সংকেত CH4 লিখলেও তোমরা নাম্বার পাবে। একটি ল্যান্ডফিল গ্যাস হলো CH4 বা মিথেন। তারপর ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রের নাম হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। সংক্ষেপে এখানে টিস্কো লেখা হয়েছে। যে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম কি? তো টিস্কো। টিস্কোর ফুল ফর্ম কি? টাটা আয়রন স্টিল অ্যান্ড কোম্পানি। মনে রাখবে। তারপরে 6 নম্বর দাগে বলা হয়েছে ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? তো ভারতের আদমশুমারি অনুযায়ী কোনো যদি শহর নামে পরিগণিত হয়, সেই শহরের জনসংখ্যা কমপক্ষে 5000 হতে হবে, তবেই সেটি শহরে পরিগণিত হবে বা শহরের নামকরণ পাবে। তো 5000 সঠিক উত্তর। তারপর 7 নম্বর দাগে বলা হয়েছে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? তো ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় সড়ক পথকে না জলপথকে? তো জলপথ হচ্ছে ভারতের জীবনরেখার অন্যতম হাতিয়ার। জলপথ সঠিক উত্তর। তারপর ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? তো ইসরো। মনে রাখবে, ইসরো খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্রযান 3 সাফল্য পেয়েছে ইসরো সংস্থা। তারপর বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। 4টি আসবে, 4টি করতে হবে। মানাপাস, মানাপাস কি? ভারতের সর্বোচ্চ গিরিপথ। তো 3, এখানে 3 হবে সঠিক উত্তর। তারপরে থাঞ্জাভুর, থাঞ্জাভুর হবে, কি বললাম, মানাপাস হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ। থাঞ্জাভুর হলো দক্ষিণ ভারতের ধানভান্ডার। আর সোনালী চতুর্ভুজ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে যে সড়ক পথের মাধ্যমে যুক্ত করা হয় তাকে সোনালী চতুর্ভুজ বলা হয়। তারপর স্পোর্ট হচ্ছে ফ্রান্স। মনে রাখবে। তাহলে কি হলো? 3, প্রথমটা 3 হলো, তারপরটা 2 নম্বরটা 4, সোনালী চতুর্ভুজটা হবে 2 আর স্পট হবে 1। তো এরকমভাবে তোমরা মিলিয়ে লিখবে। এই ছিল আজকের সমাধান। 130-31 পেজের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ক্লাসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 2025 সালের ABTA টেস্ট পেপারের ভূগোল বিষয়ের পরের পেজগুলি সম্পর্কে জানব। এর আগে আমরা সেট নাম্বার 6 পর্যন্ত সলভ করেছি। 57, 87, 108, 130, 180, 203 এই 6টি সেট সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেট নাম্বার 7 থেকে 227 পেজ 255, 277,
324, 348, 369। অর্থাৎ আজকের সেটে 7টি সেট নিয়ে আলোচনা থাকছে। ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন। সেট নাম্বার 7 227 পেজে কী রয়েছে চলুন দেখে নিই। চলে আসলাম পেজ নাম্বার 227, সেট নাম্বার 7, বিভাগ ক, সঠিক উত্তর নির্বাচন। 1 নম্বর দাগের 1 নম্বর প্রশ্ন, পর্যায়নের প্রধান মাধ্যম হলো নদী, বায়ু, হিমবাহ নাকি সূর্য? তো পর্যায়নের প্রধান বা মূল মাধ্যম হলো নদী, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1-এর 2 দাগে প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে হামাদা নাকি সেরিন নাকি কুম নাকি আর্ক? তো সঠিক উত্তর কুম। 3 দাগে প্রশ্ন, নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় ট্রোপোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? তো সঠিক উত্তর মেসোস্ফিয়ার, মনে রাখবে। নৈশদ্যুতি মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের কিন্তু মেসোস্ফিয়ার স্তরে। তারপরে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো সাইক্রোমিটার নাকি ব্যারোমিটার নাকি অ্যানোমিটার নাকি হাইগ্রোমিটার? তো সঠিক উত্তর হলো হাইগ্রোমিটার, মনে রাখবে। ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয়, অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এগুলোও মনে রাখবে। 1-এর 5 দাগে এলনিনোর প্রভাব দেখা যায় ভারত মহাসাগরে নাকি আটলান্টিক নাকি প্রশান্ত নাকি সুমেরু? তো সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে এলনিনোর প্রভাব লক্ষ্য করা যায়। 6 নম্বর দাগের প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো উপসাগরীয় স্রোত নাকি বেরিং স্রোত নাকি কুরশীয় স্রোত নাকি ক্যানারি স্রোত? তো উত্তর প্রশান্ত মহাসাগরের একদম উপরের দিকে যে দক্ষিণ প্রান্তে রয়েছে, উত্তরের দিকে একদম উপরের বিন্দুতে, সেখান থেকে কিন্তু বেরিং স্রোত বেরিয়ে আসে। তারপরে 7 নম্বর দাগে বলা হয়েছে একটি ধাতব বর্জ্য হলো সীসা, মিথাইল ক্লোরোফর্ম নাকি প্যাথোজেন নাকি অ্যাসিড? তো সঠিক উত্তর সীসা। 8 নম্বর দাগে ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামাম, মনে রাখবে, কার্ডামাম। 9 নম্বর দাগে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো এভারেস্ট নাকি কাঞ্চনজঙ্ঘা নাকি K2 নাকি নাঙ্গা পর্বত? তো সঠিক উত্তর কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে, মনে রাখবে, কনফিউজে পড়বে না। তারপর এর পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত জোরহাটে না চিকমাগালুর? তো সঠিক উত্তর চিকমাগালুর, কখনো জোরহাট নিয়ে কনফিউজে পড়বে না। 11 নম্বর দাগে বলা হয়েছে ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা নাকি গুজরাট? তো সঠিক উত্তর পশ্চিমবঙ্গ, মনে রাখবে। শিপিং লাইন হলো জলপথ নাকি জাহাজের সংস্থা নাকি বিমানপথ নাকি রেলপথ? তো শিপিং লাইন হলো জাহাজের সংস্থা একটি। তারপরে 13 নম্বর দাগে বলা হয়েছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা ছিল 3টি নাকি 35 নাকি 53 নাকি 50টি? তো সঠিক উত্তর 53টি। আর যদি 2001 ঢুকিয়ে দেয় এই জায়গায় তাহলে কিন্তু 35টি। 2001 সালের সংখ্যাটা উল্টে 53 হয়েছে, খুব সুন্দরভাবে মনে রাখবে। যদি 2001 দেয় তাহলে হবে 35টি, আর 2011 দিলে 53টি, সংখ্যাটা উল্টে গেছে, এটুকু মনে রাখবে। তারপরের প্রশ্ন হচ্ছে 73 F/15 মানচিত্রের RF হলো 1:25,000 নাকি 1:50,000? তো সঠিক উত্তর 1:50,000। তারপর শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখতে বলেছে। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে, অবশ্যই শুদ্ধ, তো সু। উষ্ণবায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, কখনো নয়, উষ্ণবায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হয়, তো এটি ভুল, অর্থাৎ অ। মেঘালয়ে মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, কখনোই নয়, মিথ্যা, অর্থাৎ অ। সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তখন তাকে সিজিগি বলে, নয়, 180 ডিগ্রি সরলরেখায় থাকে, তো এটি মিথ্যা। তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, কখনোই নয়, এটিও অ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, জনবসতিকে অবশ্যই লাল রঙে দেখানোই তো সু। অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য না, তো মিথ্যা, মনে রাখবে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানে বার। বলা হচ্ছে পলল বেজনী নদীর ড্যাশ গতিতে গড়ে উঠে, তো মধ্য গতিতে গড়ে উঠে। 2 নম্বর দাগে বলা হচ্ছে জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে? তো অ্যান্টার্কটিকা মহাদেশে। 3 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের জনবন্টনের সূচক হলো ড্যাশ? তো জনঘনত্ব। 2-2, 4 দাগে বলা হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে, মনে রাখবে, উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে। মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলা হয়? টেরিস বলা হয় বা টেরিস বলে। 6 নম্বর দিকে বলেছে ডিউরি ক্রাস্ট
ড্যাশ মৃত্তিকায় দেখা যায়, তো ল্যাটেরাইট মৃত্তিকায় ডিউরিক রাস্ট দেখা যায়, বা ডিউরিক রাস্টের প্রভাব কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকায় সব থেকে বেশি। ভাঙ্গা টিভি হলো বা ভাঙ্গা টিভি একটি ড্যাশ ধরনের বর্জ্য, তো ই বর্জ্য, মনে রাখবে ই বর্জ্য। তারপর দুই এক কথায় উত্তর দাও, যে কোনো ছটি। বলা হয়েছে 1 নম্বরটাকে ক্যাটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কী নামে পরিচিত? তো ক্যাটল হ্রদের তলদেশে বা নিচের দিকে যে পলি থাকে জমে তাকে কিন্তু ভার্ব বলা হয়। উত্তর আলাস্কার হোবার্ট, মনে রাখবে। হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে যুক্ত? তো হীরক চতুর্ভুজ মানে রেলপথের সাথে যুক্ত। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে যে রেলপথের দ্বারা যুক্ত করা হয় তাকে হীরক চতুর্ভুজ বলা হয়। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তো আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আমরা জানি বায়ুমণ্ডলের যে বিনা বাধায় চলে আসছে তরঙ্গগুলো সেটা কিন্তু আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। বন্যা বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? তো বন্যা নিয়ন্ত্রণ করে থাকে প্লাবন খাল। উত্তর প্লাবন খাল। 6 নম্বরটাকে বলা হচ্ছে কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কী নামে পরিচিত? তো কাশ্মীর উপত্যকার পলিমাটি কারেওয়া নামে পরিচিত। মনে রাখবে কারেওয়া মাটিতে জাফরান চাষ সব থেকে ভালো হয়। এই জাফরান মশলার দাম কিন্তু প্রচুর কাশ্মীর উপত্যকায়। তারপরে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত, মনে রাখবে। তারপরে শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? তো মিজোরাম। শতকরা বলেছে সঠিক উত্তর মিজোরাম, মনে রাখবে। এবার বাম দিক ডান দিক দেখে নাও। সেল হবে নিউ দিল্লি, 4 সংখ্যাটা দেওয়া হয়েছে। পবন হংস হবে আকাশপথ। উত্তর পূর্ব রেলপথ গোরখপুর। মরু অঞ্চলের ক্ষয়সীমা হলো প্লায়ারথ, মনে রাখবে। এই হলো 227 পেজের সমাধান। এবারে নেক্সট পেজ চলুন দেখে নিই। নেক্সট পেজ 255, সেট নাম্বার 8। 255 পেজে চলে আসছি। সেট নাম্বার 8। বিভাগ ক, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন নাকি ভি আকৃতির উপত্যকা নাকি মন্থকূপ নাকি ধান? তো ক্যানিয়ন বলা হয়, মনে রাখবে। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে নীল নদীর মোহনায় নাকি ভাঙর মোহনায় নাকি সিন্ধু নদীর মোহনায় নাকি মিসিসিপি মিশরি নদীর মোহনায়? তো সঠিক উত্তর মিসিসিপি মিশরি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার টেস্ট পেপারে লক্ষ্য করা যায়। 3 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ নাকি ভীমতাল নাকি ডাল হ্রদ নাকি লোকটাক হ্রদ? তো লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ, মনে রাখবে প্যাংগং হ্রদ। তারপরে গম হলো একটি রবি শস্য নাকি খারিফ শস্য নাকি জায়দ শস্য নাকি পানীয় ফসল? তো গম হলো একটি রবি ফসল। যে সমস্ত ফসল শীতকালে চাষবাস করা হয় তাকে রবি ফসল বলা হয়, যেমন রবি ফসলের অন্যতম উদাহরণ হলো গম। খারিফ শস্য মানে ধান, জায়দ শস্য মানে তরমুজ শস্য, পানীয় ফসল মানে চা ও কফি। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়। কী নামে? সাইক্লোন নাকি টুইস্টার নাকি টাইফুন নাকি হ্যারিকেন? তো সঠিক উত্তর টুইস্টার নামে ডাকা হয়। তারপর পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? সিজিগি, পিরিজি নাকি অ্যাপোজি? তো সঠিক উত্তর অ্যাপোজি, মনে রাখবে অ্যাপোজি। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরানাঙ্গাল নাকি দামোদর নাকি রিহান না হীরাকুদ? তো সঠিক উত্তর ভাকরানাঙ্গাল। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী, সিয়াচেন নাকি হিমবাহ নাকি যমুনেত্রী? তো গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে। গঙ্গা নদীর অপর নাম পবিত্র নদী, মনে রাখবে। 9 নম্বর দাগে বলা হয়েছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তার নাম কি? নিরক্ষরেখা নাকি মকর ক্রান্তি নাকি মূলমধ্যরেখা নাকি কর্কট ক্রান্তি? জানি আমরা কর্কট ক্রান্তি রেখা। গুজরাট থেকে শুরু করে সোজা হয়ে চলে গেছে একদম পূর্ব ভারতে যে রেখা, তার নামই হচ্ছে মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতের কর্কট ক্রান্তি রেখা গেছে। 10 নম্বর, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে নাকি শরৎকালে নাকি বর্ষাকালে নাকি শীতকালে? তো সঠিক উত্তর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত জোনপুটে নাকি কলকাতায় নাকি শঙ্করপুরে নাকি হলদিয়ায়? তো সঠিক উত্তর হলদিয়া, মনে রাখবে হলদিয়া। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তার নাম কি? কূপ ও নলকূপ, মনে রাখবে কূপ ও নলকূপ। জলাশয়, খাল, ফোয়ারা এগুলো একটাও নয়। যখনই সর্বাধিক আসার মতো রয়েছে
এই প্রশ্নে সর্বাধিক কথাটি বলবে তখনই কিন্তু কূপ ও নলকূপ হবে উত্তর। ভারতের সর্বাধিক জলসেচ কথাটা উল্লেখ থাকলে আর পদ্ধতি, তো কূপ ও নলকূপ সঠিক উত্তর করে আসবে। এটা প্রশ্ন আসার পুরো চান্স রয়েছে। ভারতের বৃহত্তম বন্দর শহর হলো হলদিয়া, চেন্নাই, কলকাতা নাকি মুম্বাই? তো ভারতের বৃহত্তম মুম্বাই হলো, মহারাষ্ট্রের রাজধানী যে মুম্বাই, সেই মুম্বাই হলো বৃহত্তম শহর, বন্দর শহর। মনে রাখবে। 14 নম্বর বলা হয়েছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি, কালো, লাল, নীল। তো বাদামি। টেস্ট পেপারের বেশিরভাগ অংশে এই প্রশ্নটি রয়েছে, আসার প্রবল চান্স রয়েছে। মনে রাখবে বাদামি রং দিয়ে সমোন্নতি রেখাকে দেখানো হয়। এবার বিভাজ্য শুদ্ধ অশুদ্ধ চলে যাব। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, কিউমেক। তো সঠিক এক্ষেত্রে সু। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, অবশ্যই এটিও সু। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, কখনোই নয়। ভারতের আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, এখানে নবীন দেওয়ার কারণে এটি ভুল হলো, অর্থাৎ অ লিখবে তোমরা। লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ নয়, এটি ভারতের যে চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যা রাজ্যে, সেটা কিন্তু বৃহত্তম উপহ্রদ, এখানে লোকটাক দিয়েছে সেজন্যই ভুল, অর্থাৎ অ। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প কাগজ শিল্প, অবশ্যই শুদ্ধ লিখবে সু। দেরাদুনে অবস্থিত কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, অবশ্যই উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অরণ্য গবেষণাগার অবস্থিত রয়েছে, ক্ষেত্রে সু। এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায় না, খরা দেখা যায়, এই জায়গায় বন্যা দিয়েছে বলে অ হলো। এইবার শূন্য স্থান দেখে নাও। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, খাড়ি বলা হয়। মনে রাখবে। বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারাই কী নামে পরিচিত? আর্ক নামে পরিচিত। বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? তো অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? তো মনে রাখবে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ ভারতের সুন্দরবন এলাকায় যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবন, সেখানে কিন্তু লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। আর সেখানে ঠেসমূল শাখামূল জাতীয় কিন্তু গাছপালা জন্মায়। তো ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, মনে রাখবে সুন্দরবন মানেই লবণাক্ত মাটি। দেশ পরিপ্রশ্ন বায়ুর পরিপ্রশ্ন কি রয়েছে 5-এর দাগে? জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? তো পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত, মনে রাখবে। তারপরে বলা হয়েছে দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে কি বলে? তো অ্যারিড বা অ্যারিটি বলা হয়। 7 নম্বর দাগে মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? তো মরু অঞ্চলে বায়ুর পরিবহন বা অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। তোমরা পরিবহন লিখলেও নাম্বার পাবে, অপসারণ লিখলেও নাম্বার পাবে। একটি বা দুটি শব্দে উত্তর দাও, দেখে নাও কি বলা হয়েছে। পৃথিবীর বৃহত্তম উপত্যকার নাম কি? তো ল্যাম্বার্ট, মনে রাখবে অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। গ্রেট ভ্যালি, যা লিখবে তাই হবে। কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলা হয়, কয়াল বলা হয়। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? তো উত্তরপ্রদেশ, সংক্ষেপে ইউপি লিখতে পারো। ইউপি সব থেকে জনসংখ্যা বেশি রয়েছে ভারতের, আর সব থেকে কম রয়েছে সিকিমে। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় অবস্থিত? তো কলকাতায় অবস্থিত, মনে রাখবে কলকাতায়। তারপর বলা হয়েছে 5 নম্বর দাগে পশ্চিম হিমালয়ের তাল কি? অবশ্যই মনে রাখবে যে তাল কুমায়ুন হিমালয়ে যে অবস্থিত, তাকে এক কথায় এখানে পশ্চিম হিমালয়ের তাল বলা হয়। তারপরে 6 নম্বর দাগে বলা হয়েছে যে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? তো 74.04% বা শতাংশ, 74.04 টোটালি ভারতের সাক্ষরতার হার। 7 নম্বর দাগে বলা হয়েছে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ব্যাংক, মনে রাখবে গ্র্যান্ড ব্যাংক। 8 নম্বর দিকে বলেছে ভারতীয় জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত, মনে রাখবে দেরাদুন। বাম দিকের সাথে ডান দিক দেখে নাও। বলা হচ্ছে ওজোন গ্যাসের প্রাধান্য। তো ওজোন গ্যাস লক্ষ্য করা যায় বা প্রাধান্য দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, বায়ুমণ্ডল দ্বিতীয় যে স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে কিন্তু ওজোন গ্যাসের প্রাধান্যতা দেখা যায়। ধান গবেষণাগার, ভারতের ধান গবেষণাগার রয়েছে উড়িষ্যা রাজ্যের কটকে। বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র হলো গুরগাঁও। আর স্বল্পবর্গীয় অরণ্য দেখা যায় বা সরলবর্গীয় অরণ্যের উদাহরণ হলো পাইন বন। তো পাইন। এই ছিল সেট নাম্বার 8-এর। এবার সেট নাম্বার 9 আমরা দেখে নিব। সেট নাম্বার 7, 8 কমপ্লিট। এবার সেট নাম্বার 9, 277 পেজ। তো সেট নাম্বার
9-এ চলে আসলাম ডিরেক্ট 277 পেজে। 1 নম্বর দাগে বলা হয়েছে অবরোহণের প্রক্রিয়া নয় বিচূর্ণী ভবন নাকি পুঞ্জিত ক্ষয় নাকি ক্ষয়ী ভবন নাকি সঞ্চয়ী ভবন। তো অবরোহণের প্রক্রিয়া নয় এখানে সঞ্চয়ী ভবন, বাকিগুলো কিন্তু অবরোহণের প্রক্রিয়া, মনে রাখবে। 2 নম্বর দাগে বলা হয়েছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? 1987 নাকি 86 নাকি 97 নাকি 89? তো মনে রাখবে 1987 সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের উপাধি দেওয়া হয়েছিল। তারপরে 3 নম্বর দাগে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা নাকি চরম আর্দ্রতা নাকি আর্দ্রতার গুণাঙ্ক নাকি শিশিরাঙ্কর তাপমাত্রা। তো সঠিক উত্তর চরম আর্দ্রতা, মনে রাখবে চরম আর্দ্রতা। একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত যে পরিমাণ তাকে চরম আর্দ্রতা বলা হয়। তারপরে 4 নম্বর দাগের প্রশ্ন, জিওস্ট্রপিক বায়ু হলো আয়ন বায়ু নাকি মেরু বায়ু নাকি প্রত্যায়ন বায়ু নাকি জেট বায়ু? তো জিওস্ট্রপিক বায়ু জেট বায়ুকে বলা হয়। 5 নম্বর দাগে বলা হচ্ছে মরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী নাকি জোয়ারজনিত ক্ষতির সম্ভাবনা থাকে নাকি শুধুমাত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই হয়ে থাকে নাকি চাঁদ সূর্যের সরলরেখা বরাবর অবস্থান করে? তো এক্ষেত্রে যে সঠিক তথ্য তা হলো চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী, সবসময় পরস্পর একে অপরের বিপরীত দিকে থাকে। তারপরে 6 নম্বর দাগে বলা হয়েছে সোমালি স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগর নাকি প্রশান্ত নাকি ভারত? তো ভারত মহাসাগরে সোমালি স্রোত লক্ষ্য করা যায়। 7 নম্বর থেকে বলা হয়েছে জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো ওজোন নাকি কার্বন ডাই অক্সাইড নাকি নিয়ন নাকি মিথেন? তো সঠিক উত্তর মিথেন। জমা জৈব পদার্থ যদি একসাথে জমা করা হয় সেগুলো পচে কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয়। 8 নম্বর থেকে বলা হচ্ছে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদীর নাম হলো শতুদ্র নাকি ইরাবতী নাকি বিপাশা নাকি চন্দ্রভাগা? তো সঠিক উত্তর চন্দ্রভাগা। ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? তো 46%। এর আগের দিনে এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়েছিল, মনে রাখবে। তারপরে বলা হয়েছে 10 নম্বর দাগে হার্টপ্যান গড়ে উঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? ছোটনাগপুর নাকি দাক্ষিণাত্য নাকি হিমালয় নাকি মরুপ্রায় অঞ্চলে? তো সঠিক উত্তর হিমালয় অঞ্চলে কিন্তু হার্টপ্যান গড়ে উঠে। তারপর হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনম নাকি কলকাতা নাকি মুম্বাই নাকি কোচি? তো সঠিক উত্তর বিশাখাপত্তনম। ভারতের লিঙ্গানুপাত সবথেকে কম 2011 সালের আদমশুমারি অনুসারে কোথায়? তো হরিয়ানায় সবথেকে কম রয়েছে। তারপর 12 নম্বর এবার 13 নম্বর দাগ ব্যাকওয়ার্ডস এর একটি উদাহরণ হলো চিল্কা। ব্যাকওয়ার্ডসের উদাহরণ চিল্কা নাকি অষ্টমুদি নাকি সম্বর নাকি পুলিকর? তো সঠিক উত্তর অষ্টমুদি, মনে রাখবে। তারপর 14 নম্বর থেকে একটি নিষ্ক্রিয় সংবেদক হলো রাডার নাকি MSS নাকি লিডার না এক্সরে? তো সঠিক উত্তর MSS, মনে রাখবে। তারপর শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। কলকা নদীর এলক্যানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, অবশ্যই এটি শুদ্ধ। এবার 2 নম্বর বলা হয়েছে পর্বতের প্রতিবার ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল বিরাজ করে, কখনোই নয়, এটি মিথ্যা অর্থাৎ অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, অবশ্যই এটি শুদ্ধ, সু লিখবে। তারপর নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, অবশ্যই শুদ্ধ, সু লিখবে। পুনর্বীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, অবশ্যই করা যায়, এটিও শুদ্ধ, সু লিখবে। শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, কখনোই নয়, এটি জলের দ্বারা রয়েছে প্রণালী, সেজন্য এটি হবে। পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, না, এটি মিথ্যা, অর্থাৎ লিখবে। 4 ডিগ্রি × 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টোপোসিটের RF 1:50,000 নয়, অর্থাৎ মিথ্যা, লিখবে তোমরা। এবার শূন্যস্থান দেখে নাও কি বলা হয়েছে। হিমবাহ জলাধারায় বাহিত নুড়ি বালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে ড্যাশ বলা হয়? তো এস্কার বলা হয়। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক ডবসন, মনে রাখবে। সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়? কার্পাস, খুবই গুরুত্বপূর্ণ, কার্পাস আসার মতো প্রশ্ন। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় কত গুণ বেশি? তো 2.5 গুণ বেশি। তারপর হিমালয়ের 4000 মিটারের উপরে
ড্যাশ উদ্ভিদ দেখা যায়, তো আলপীয় উদ্ভিদ দেখা যায়। 4000 মিটারের উপরে যে হিমালয় পর্বত রয়েছে সেটা কিন্তু আলপীয় বা আলপীয় জাতীয় যে উদ্ভিদ গড়ে উঠে বা দেখা যায়। যাক, 6 নম্বরে বলা হয়েছে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে, তো কূপ ও নলকূপ। এর আগের পেজও আমরা এটা পেলাম। 7 নম্বর থেকে বলা হয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH44, আগে ছিল NH7, এখন চেঞ্জ হয়েছে, যার নাম দেওয়া হয়েছে NH44। একদম উত্তর থেকে দক্ষিণে এই রাস্তাটি চলে এসেছে। তারপর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি, তো পিক্সেল, পিক্সেল মনে রাখবে। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, তো অবতল পাশে নদী বাঁকের বেশি ক্ষয় ঘটে। তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়, তো চিনুক বায়ুকে তুষারভক্ষক বায়ু বলা হয়। চিনুক শব্দের অর্থ হচ্ছে মানে তুষারভক্ষক। উল্টা করে দিলে তোমরা অবশ্যই চিনুক শব্দের অর্থ লিখবে তুষারভক্ষক, আর তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয়, তো চিনুককে। তারপর কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে। 180 ডিগ্রি একটা দিক ঘটে, যেটা হচ্ছে ভারত মহাসাগর, মনে রাখবে। তারপর ডিডিটি এর পুরো নাম কি, ডিডিটি এর সম্পূর্ণ নাম বা পুরো নাম হচ্ছে ডাইক্লোরো, মনে রাখবে, ডাইক্লোরো ফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তারপর ভারতের ডেট্রয়েট কাকে বলে, চেন্নাইকে বলা হয়, চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। 6 নম্বরে বলা হয়েছে পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি, তো পলঘাট, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর থেকে বলা হয়েছে পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো, তো ধাপ চাষ। পার্বত্য এলাকায় ধাপ কেটে কেটে যে চাষবাস করা হয় তাকে ধাপ চাষ বলা হয়। তারপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৌজা মানচিত্রের স্কেল কত, তো 1:390 960, অর্থাৎ 3:3960, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। মৌজা মানচিত্রের যে একক মান, যে স্কেলের মান হয় সেটা কিন্তু 1:3960। আসার মতো প্রশ্ন। এবার বাম দিক ডান দিক দেখে নাও। বলা হয়েছে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, তো 3 দাগে মিলছে এটা। তারপরে মরুভূমি গবেষণাগার কোথায় অবস্থিত, যোধপুর, মনে রাখবে। বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো মেঘালয়ের রাজধানী শিলং। তারপর কয়াল হলো কেরল উপকূলে, মনে রাখবে। এই ছিল 279 পেজ পর্যন্ত। এবারে পরের পেজ দেখে নিও। এবার পেজ নাম্বার 300 সেট নাম্বার 10 দেখে নিব, চলুন। সেট নাম্বার 300তে, পেজ নাম্বার 300 সেট নাম্বার 10-এ চলে আসছি, সরাসরি দেখে নাও। সেট নাম্বার 10 আলোচনার পূর্বে তোমাদের একটা কথা বলে দিই, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি অবশ্যই জানাতে ভুলবেন না। সেট নাম্বার 10 বিভাগ ক। প্রথম প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন একটি ভূমিরূপ হলো গিরিখাত ও সার্ক, গ্রাবরেখা ও ক্যাম সোপান, নাকি বদ্বীপ, নাকি বালুচর। তো সঠিক উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন একটি ভূমিরূপের নাম হলো গিরিখাত ও সার্ক। তারপর নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো বিন্ধ্য পর্বত, নাকি সাতপুরা পর্বত, নাকি হিমালয়, নাকি পশ্চিমঘাট। তো সঠিক উত্তর সাতপুরা পর্বত, মনে রাখবে, সাতপুরা পর্বত হলো জলবিভাজিকা, যেটা নর্মদা ও তাপ্তি নদীর মাঝে রয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নে, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলে গ্রাবরেখা, নাকি হিমরেখা, নাকি হিমশৈল, নাকি অ্যারিটি। তো সঠিক উত্তর হলো হিমরেখা, মনে রাখবে। 4 নম্বর থেকে বলেছে পশ্চিমা বায়ু হলো একটি সাময়িক বায়ু, নাকি স্থানীয়, নাকি নিয়ত, নাকি মেরু বায়ু। তো সঠিক উত্তর সাময়িক বায়ু। প্রতিঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতকালে, নাকি উষ্ণ অঞ্চলে, নাকি নাতিশীতোষ্ণ অঞ্চলে, নাকি আর্দ্র অঞ্চলে। তো প্রতিঘূর্ণবাত দেখা যায় আর্দ্র অঞ্চলে, মনে রাখবে, আর্দ্র অঞ্চলে দেখা যায়। একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় 12 ঘন্টা, নাকি 12 ঘন্টা 15 মিনিট, নাকি 12 ঘন্টা 26 মিনিট, নাকি 12 ঘন্টা 52 মিনিট। তো একই স্থানে মুখ্য ও গৌণ জোয়ার 12 ঘন্টা 52 মিনিটে হয়। স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হলো কঠিন বর্জ্য, নাকি তরল বর্জ্য, নাকি গ্যাসীয়, নাকি উপরের সবকটি। তো সঠিক উত্তর হবে তরল বর্জ্য। হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো শিবালিক, নাকি হিমাচল, নাকি হিমাদ্রি, নাকি টেথিস। তো সঠিক উত্তর শিবালিক। তারপর পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে কি বলে, বেট, প্লায়া, রুহি, নাকি ঘোষ। তো সঠিক উত্তর বেট, মনে রাখবে। পাঞ্জাব সমভূমি নদীর তীরবর্তী নবীন যে পলিমাটি তাকে বেট বলা হয়। তারপরে
ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীটি হলো গঙ্গা নাকি ব্রহ্মপুত্র নাকি সিন্ধু নাকি গোদাবরী? তো সঠিক উত্তর ব্রহ্মপুত্র। এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে বন্যা, খরা, ঘূর্ণিঝড় নাকি উপরের সবকটি? তো সঠিক উত্তর হবে ক, বন্যা। বন্যা। ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত সেটি হলো ভোপাল নাকি লখনৌ নাকি যোধপুর নাকি দেরাদুন? তো ভোপালে লক্ষ্য করা যায় ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার। এই যে মৃত্তিকা ভূগোল দেখতে পাচ্ছেন, সেই মৃত্তিকা ভূগোলের যে অবস্থান সেটা কিন্তু রয়েছে ভোপালে। তারপরে একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো লৌহ ইস্পাত শিল্প নাকি মোটরগাড়ি নাকি কার্পাস নাকি পেট্রো রসায়ন? তো সঠিক উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তার নাম কি? তো বাদামি। বাদামি রং দ্বারা সমোন্নতি রেখার রং দেখানো হয়। এবার শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। কি বলা হয়েছে যে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, সত্য না মিথ্যা? তো সঠিক উত্তর হবে সত্য। সুলিখবে হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, এটিও সত্য না মিথ্যা? ইউ আকৃতির হয় না মিথ্যা? ট্রোপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, কখনোই নয়। ট্রোপোস্ফিয়ারে দেখা যায় না, এটিও মিথ্যা। পাঞ্জাব সমূহ ৫৫ নদ দ্বারা গঠিত, সত্য। তারপরে তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, নয়, এটি মিথ্যা। পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, অবশ্যই দেখা যায় নাকি? দেখা যায় না, তো এটি সত্য, দেখা যায়। বিমান চিত্র এক প্রকার দূরসংবেদন প্রক্রিয়া, অবশ্যই সত্য এটি, মনে রাখবে। তারপর হিমবাহ, এটা একটু দেখে নাও তো, হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয় কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, সত্য। তারপর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। 2 নম্বর দাগে বলা হচ্ছে মরু অঞ্চলের নদী, শুষ্ক নদী খাত কী নামে পরিচিত? ওয়াদি বলা হয়, ওয়াদি নামে পরিচিত। দেশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, তো সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলায়, মনে রাখবে। সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। 3 নম্বর দাগে বলা হয় দুটি শব্দ দেখে নাও। বলা হয়েছে হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? তো ফিজোড বলা হয়, মনে রাখবে। ইনসেলবার্স ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায় নির্দেশ করে? তো সঠিক উত্তর লিখবে বার্ধক্য পর্যায়। তারপর মেসোস্ফিয়ারের শেষ সীমা হলো মেসোপোজ, মনে রাখবে মেসোপোজ। তারপরে একটি গ্রিনহাউস গ্যাস এর নাম হলো CO2, কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়ার নাম কি বা মগ্নচূড়া কোনটি? তো সঠিক উত্তর লিখবে গ্র্যান্ড ব্যাংক। 6 নম্বর দাগে বলা হয়েছে ভারতের উচ্চতম মালভূমির নাম কি? তো লাদাখ, ভারতের উচ্চতম মালভূমির নাম লাদাখ। তারপরে লাদাখ লিখবে। তারপরে বলা হচ্ছে ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? তো ভারতের গুজরাট রাজ্যের যে গির অরণ্য রয়েছে সেই গির অরণ্যে কিন্তু সিংহ পাওয়া যায়। ভারতের ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বেঙ্গালুরুতে অবস্থিত, বেঙ্গালুরু, মনে রাখবে বেঙ্গালুরু। তারপর বাম দিকের সাথে ডান দিক দেখে নাও। কি বলা হয়েছে আরোহণ অবরোহণ হবে পর্যায়ন, আরোহণ অবরোহণের সম্মিলিত যোগফলকে পর্যায়ন বলা হয়। বিজ্ঞান নগরী, ভারতের বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরুকে, মনে রাখবে। ইস্পাত শিল্প ভিলাইকে বলা হয়। ভারতের ধান গবেষণাগার রয়েছে উড়িষ্যা রাজ্যের কটকে। তো এই ছিল 301 পেজে পর্যন্ত সমাধান। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে তোমাদের বা আপনাদের উপস্থিতি জানাতে ভুলবেন না। এবার 324 পেজ দেখে নিব, সেট নাম্বার 11, অর্থাৎ 11 নাম্বার সেট কি রয়েছে 324 পেজে, চলুন দেখি। 324 পেজ, সেট নাম্বার 11, 11। কি বলা হয়েছে দেখিনি। 1 নম্বর দাগে বলা হয়েছে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে
নদী, বায়ু, হিমবাহ নাকি সমুদ্র তরঙ্গ? তো সঠিক উত্তর হচ্ছে নদী। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মনে রাখবে, প্রভাব কথাটি যখন দেওয়া হয় সেটা কি নেগেটিভ না পজিটিভ, ঋণাত্মক না ধনাত্মক, নেতিবাচক না ইতিবাচক? তো প্রভাব আমরা বিভিন্নভাবে পেতে পারি। প্রভাব কথাটি পজিটিভও হয় এবং নেগেটিভও হয়। আমরা যখন ভালো রেজাল্ট করে দেখাতে পারবো বাবা মাকে এবং সবার চোখে তুলে ধরতে পারবো, তখন বলবে হ্যাঁ ওই ছেলেটা ভালো ছিল, ওই মেয়েটা ভালো ছিল। তো এটাও একটা তোমার প্রতি প্রভাবিত হলো অনেকেই, লোকজন, মানুষ, আত্মীয় স্বজন সবাই। তাহলে সেটা ইতিবাচক প্রভাব হতে পারে। বা ওই ছেলেটা ভালো রেজাল্ট করার কথা ছিল কিন্তু রেজাল্টটা ভালো করতে পারলো না, ওই মেয়েটা ভালো রেজাল্ট করলো না। তো এইরকম যে একটা প্রভাব, তো প্রভাব বিষয়টা 2 নম্বর দাগে বলা হয়েছে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় কাতারা নাকি ধান নাকি প্লায়া নাকি ওয়াদি? তো সঠিক উত্তর হচ্ছে ওয়াদি, মনে রাখবে। ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড নাকি ফ্রেয়ন না নাইট্রোজেন না কার্বন মনোক্সাইড? তো সঠিক উত্তর হবে সিএফসির যে রাসায়নিক নাম তা হলো ফ্রিয়ন। তো সঠিক উত্তর ফ্রিয়ন। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো বোরা নাকি মিস্টাল? তো সঠিক উত্তর মিস্টাল। 5 নম্বর থেকে মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম হলো রাবরাডার স্রোত নাকি আগুলহাস স্রোত নাকি পেরু নাকি উরসীয়? তো উত্তর হবে আগুলাস স্রোত। তারপরে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার নাকি থার্মোমিটার নাকি ব্যারোমিটার নাকি অ্যানোমিটার? তো সঠিক উত্তর হাইগ্রোমিটার। থার্মোমিটার বায়ুর উষ্ণতা মাপা হয়, ব্যারোমিটার বায়ুর চাপ, অ্যানোমিটার যন্ত্রে বায়ুর গতিবেগ, মনে রাখবে। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো অক্সিজেন, ক্লোরিন না হাইড্রোজেন নাকি মিথেন? তো সঠিক উত্তর মিথেন। ভারতের উচ্চতম মালভূমির নাম হচ্ছে লাদাখ, মনে রাখবে লাদাখ। ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা ভাকরা নাকি দামোদর নাকি মহানদী নাকি কাবেরী নদী পরিবহন? দামোদর। সঠিক উত্তর। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে যোধপুরের জোরহাটে, দেরাদুন না নাগপুরে? তো কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার রয়েছে দেরাদুনে, মনে রাখবে। বলউইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস চাষে, মনে রাখবে কার্পাস। সঠিক উত্তর। ভারতের একমাত্র বন্দরভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো ভিলাই নাকি দুর্গাপুর নাকি বিশাখাপত্তনম নাকি জামশেদপুর? তো সঠিক উত্তর বিশাখাপত্তনম। আরব সাগরের রানী বলা হয় কোচিকে? তো সঠিক উত্তর কোচি। ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্র হলো ইসরো। এবার শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। শুদ্ধ অশুদ্ধ। পার্বত্য প্রবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, সত্য। শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে, এটিও সুলিখবে। ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, তো ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারের, সত্য। তারপরে পার্বত্য অঞ্চলের মাটি হলো পর্জল, সত্য। লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে দেখা যায়, মিথ্যা। গঙ্গা নদীর নিম্নপ্রবাহের সর্বাধিক দূষণ দেখা যায়, অবশ্যই সত্য। তারপরে ট্রোপোগ্রাফিক মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়, ভুল, এটি মিথ্যা। তারপরে শূন্যস্থান হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলি ক্লেভাজ বলা হয়। পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে পার্বত্য বায়ু। বায়ুর চাপ মিলিবার এককে প্রকাশ করা হয় বা মাপা হয়। ডোগাস ব্যাং মগ্নচড়া উত্তর সাগরের সৃষ্টি হয়েছে। 5 নম্বর দাগে বলা হয়েছে ড্যাশ পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। তারপরে 6 নম্বর দিয়ে ইক্ষু চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়। তারপরে ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা 5,000 হতে হয়, মনে রাখবে। 5,000 জনসংখ্যা হলেই তবে শহরের নাম পায়। এক কথায় উত্তর দাও। ধুয়াধর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নর্মদা নদীতে। মৌতিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? তো স্ট্রাটোস্ফিয়ার স্তরে। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? রাজস্থান। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায়? তো ভূমধ্যসাগরে, মনে রাখবে। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? তো লৌহ ইস্পাত শিল্প। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? তো মনে রাখবে প্ল্যাটফর্ম। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? তো উত্তর লিখবে বিহার। এবার বাম দিক ডান দিক দেখে নাও। উড়িষ্যা হবে চিল্কা হ্রদ, উড়িষ্যা রয়েছে চিল্কা হ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ। নীলগিরি রয়েছে দোতাবেতা, মনে রাখবে। কেরল হচ্ছে কি ভেম্বানাথ। তারপরে বরাকর আছে তিলাইয়াবাধে। তো এই ছিল 325 পেজের সমাধান। এবার পরের পেজটি দেখে নাও। সেট নাম্বার এবার 12 হবে, পেজ নাম্বার 348। এবার সেট নাম্বার 12 দেখে নাও। প্রথম প্রশ্ন, অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো পর্যায়ন নাকি ভূমির ঢাল নাকি পুঞ্জিত ক্ষয় নাকি স্তূপীকরণ? তো অবরোহণের যে একটি নিয়ন্ত্রক তা হলো পুঞ্জিত ক্ষয়, মনে রাখবে।
বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো বারখান নাকি এসকার নাকি বাজাদা নাকি মিয়েন্ডার? তো সঠিক উত্তর বাজাদা। তারপরে এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় বন্যা, ভূমিকম্প, খরা নাকি ঘূর্ণিবাদ? তো সঠিক উত্তর খরা। একটি আকস্মিক বায়ু হলো ফন নাকি টর্নেডো নাকি স্থলবায়ু নাকি মেরুবায়ু? তো সঠিক উত্তর টর্নেডো। তারপরে সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে না অষ্টমী তিথিতে না পূর্ণিমাতে না সপ্তমী তিথিতে? সঠিক উত্তর অমাবস্যাতে। 6 নম্বর দাগে বলা হয়েছে আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো রকফল ব্যাংক নাকি ডগার্স ব্যাংক নাকি গ্রেট নাকি গ্র্যান্ড ব্যাংক? তো সঠিক উত্তর গ্র্যান্ড ব্যাংক। পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে তেজস্ক্রিয় বর্জ্য নাকি বৈদ্যুতিক বর্জ্য নাকি জৈব ভঙ্গুর বর্জ্য নাকি জৈব অভঙ্গুর? তো জৈব ভঙ্গুর বর্জ্য, যেগুলো পচে যায়, যে সমস্ত বর্জ্য। ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল নাকি বাগান নাকি বালুকাময় না রন? তো সঠিক উত্তর পাট অঞ্চল। ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় তা হলো কেরল রাজ্যে। তারপর মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো রং লাল নাকি হিউমাস থাকে না, জল ধারণ ক্ষমতা বেশি, বালির ভাগ কম? তো সঠিক উত্তর হিউমাস থাকে না। একটি উচ্চ ফলনশীল ধান হলো জয়া? সঠিক উত্তর। 12 নম্বর থেকে টিস্কো অবস্থিত টাটা আয়রন ও স্টিল কোম্পানি জামশেদপুর না সালেমে না ভদ্রাবতী? তো জামশেদপুর। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি অবস্থিত হাওড়া, শিলিগুড়ি, সল্টলেক নাকি দুর্গাপুর? তো সঠিক উত্তর সল্টলেক। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলে মিলিয়ন সিট নাকি ইঞ্চি সিট নাকি ডিগ্রি সিট নাকি নতুন সিরিজ সিট? তো সঠিক উত্তর ইঞ্চি সিট। এবার শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, সত্য এটা। রাজস্থানে প্লায়া হ্রদ ধান নামে পরিচিত, এটাও সত্য। ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এই নয় দেওয়ার কারণে এটি মিথ্যা হয়ে গেল। তারপরে জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, না প্রয়োজন নেই? তো প্রয়োজন নেই, মিথ্যা। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় সেচখালের মাধ্যমে, না এটা কূপ ও নলকূপের মাধ্যমে, তো এটিও মিথ্যা। জেট বায়ু হলে একটি ধীরগতির বায়ুস্রোত, না জেট বায়ু একটি অতি দ্রুত গতি সম্পূর্ণ বায়ু, যার ঘন্টা 350 থেকে 350 থেকে 450 কিমি পার আওয়ার থাকে, 450। তো এই কারণে এটি ধীরগতি বলার কারণে এটিও মিথ্যা। দূরসংবেদন ব্যবস্থার মধ্যে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, অবশ্যই এটি সত্য। তারপরে শূন্যস্থান দেখে নাও। নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম কি? তো পলল বেজনী। লোয়েস কথার অর্থ কি? স্থানচ্যুত বস্তু। উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্যকিরণ হয়? তো পর্বতের উত্তর দক্ষিণ ঢালে সংযোগ অবস্থান দেখা যায় অমাবস্যা তিথিতে। গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্কারবার। অস্ট্রেলিয়ার প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম হলো ভিক্টোরিয়া, মনে রাখবে। অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পায়? তারপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায়? তো হিমবাহের শেষ প্রান্ত গ্রাবরেখা গড়ে উঠে বা দেখা যায়। হেমিস্ফিয়ারের বিস্তার কত? 0 থেকে 88 কিলোমিটার। বানডাকা কখন দেখা যায়? অমাবস্যা ও পূর্ণিমা তিথি সংলগ্নে। বেড কাকে বলে? পাঞ্জাব সমভূমির নবীন পলিযুক্ত মাটিকে বেড বলা হয়। পাঞ্জাব সমভূমির নবীন পলিযুক্ত মাটিকে বেড বলা হয়, লিখে নিবে। বর্জ্যের পুনর্বীকরণের একটি উদাহরণ হলো আইসক্রিমের ডাটা। আইসক্রিম খেয়ে নেওয়ার পর সেই ডাটাকে আবার ফেলে সেটাকে আবার ব্যবহার করা যায়, তো আইসক্রিমের ডাটা লিখবে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, মনে রাখবে আনাইমুদি। কোন বহির্জাত শক্তির প্রভাবে এর সৃষ্টি হয়তো? হিমবাহের ফলে। গ্রিড কি? গ্রিড হলো, এটা ম্যাপের 6 নম্বর চ্যাপ্টার থেকে দিয়েছে, লিখবে। কোনো স্থানের অবস্থান এর অক্ষাংশ দ্রাঘিমার মান যেটা এক জায়গায় জালক সৃষ্টি করে তাকে গ্রিড বলা হয়। এবার গির কি? গির ভারতের গুজরাট রাজ্যে রয়েছে যে অরণ্য বা অভয়ারণ্য, তো এটা হবে 3। ঋতু হবে মৌসুমি বায়ু। এসএমটি হবে বেঙ্গালুরু। আর মেঘালয় এর রাজধানী শিলং। তো এই ছিল 12 নম্বর পেজের সমাধান 12 নম্বর সেটের। এবার পরের সেট দেখে নাও, সেট নাম্বার 13। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো ভিডিও পিডিএফ সহ পাওয়ার জন্য। পেজ নাম্বার 369, সেট নাম্বার 13 অর্থাৎ 13। এবার 369 পেজ সরাসরি চলে আসলাম। সেট নাম্বার 13 দেখে নি কি বলা হয়েছে। 1 নাম্বার 1-এর দাগ, আরোহণ অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো পর্যায়ন। আরোহণ অবরোহণের যোগফলেই পর্যায়ন নামে পরিচিত, মনে রাখবে।
তারপরে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 2⁶ অর্থাৎ 64 গুণ, মনে রাখবে। আর যদি এখানে জলের গতিবেগ বলে সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ উত্তর হবে। এই প্রশ্নটা ঘুরিয়ে দেওয়ার চান্স রয়েছে, ভালো করে পড়বে মন দিয়ে। বা বইয়ের মধ্যে যে টেক্সট বুকটা রয়েছে জ্যোতিষটি হাজেরা বা মধুকের বই, সেখানে দেখবে পয়েন্ট টু পয়েন্ট করে লেখা আছে এই প্রশ্নগুলো। সেই প্রশ্নগুলো হুবহু টেস্ট পেপারে তুলে দিয়েছে। 3 নম্বর দাগে বলা হচ্ছে যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় তার নাম কি? রকি, হিমালয় নাকি আন্দিস নাকি আল্পস? তো সঠিক উত্তর আল্পস। তারপর যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তার নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলা হয় টাইফুন নাকি সাইক্লোন নাকি উইলি উইলি নাকি হ্যারিকেন? তো সঠিক উত্তর টাইফুন। তারপর পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা কি ভোরা জোয়ার না মোরা জোয়ার না মুখ্য জোয়ার নাকি গৌণ জোয়ার? তো সঠিক উত্তর গৌণ জোয়ার। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় 1984 নাকি 1985 নাকি 86 নাকি 87? তো 1986 সঠিক উত্তর, গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয়। 8 নম্বর দাগে বলা হয়েছে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। দেখে নিই, সপ্তমে প্রথম, তৃতীয়, পঞ্চম নাকি সপ্তম? তো সঠিক উত্তর সপ্তম। তারপরে দক্ষিণ ভারতের অধিকাংশ নদী উত্তর বাহিনী নাকি পূর্ব বাহিনী, দক্ষিণ বাহিনী নাকি পশ্চিম বাহিনী? তো সঠিক উত্তর পূর্ব বাহিনী। 10 নম্বর থেকে বলেছে একটি স্বল্পবর্গীয় উদ্ভিদ হলো পাইন নাকি গরান নাকি নিম নাকি সেগুন? তো সঠিক উত্তর পাইন। তারপর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে নাকি মুম্বাই নাকি কোয়েম্বাটুর নাকি হায়দ্রাবাদ? তো সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, আর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ গুজরাটের। মনে রাখবে 3টা যে ম্যানচেস্টার রয়েছে, উত্তর ভারতের ম্যানচেস্টার উত্তরপ্রদেশের হচ্ছে কানপুর, আর ভারতের ম্যানচেস্টার যদি বলে তাহলে হবে গুজরাটের আহমেদাবাদ, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে কোয়েম্বাটুর লিখবে। ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি? কেরল নাকি তামিলনাড়ু নাকি গোয়া নাকি গুজরাট? তো কেরল হবে সঠিক উত্তর। 93.91% মানুষ শিক্ষিত বা পড়াশোনা করে। ভারতের NH-19 সড়কপথটি বিস্তৃত দিল্লি কলকাতা নাকি দিল্লি অমৃতসর নাকি কলকাতার মুম্বাই নাকি মুম্বাই দিল্লি? তো সঠিক উত্তর দিল্লি কলকাতায় রয়েছে NH-19 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে। 14 নম্বর দাগে বলা হয়েছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয়। সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো লাল নাকি বাদামি নাকি কালো নাকি নীল? তো সঠিক উত্তর বাদামি। খুব এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আসার, খুবই ইম্পর্টেন্ট, কারণ বারবার প্রত্যেকটি টেস্ট পেপারে দেখতে পাচ্ছি। তারপর এবার বিভাগ খতে চলে যাব। শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ হলে সু লিখতে হবে, অশুদ্ধ হলে অ লিখতে হবে। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, অবশ্যই সু লিখবে তোমরা, সত্য এটা। সমুদ্র বায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, না এটা মিথ্যা। পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, না এটি মিথ্যা। ধানের খোসা পচে নির্গত হয়ে মিথেন গ্যাস তৈরি হয়, অবশ্যই সত্য এটা। নবীন পলিমাটিকে ভাঙ্গার বলে না, নবীন পলিমাটিকে খাদার বলা হয়, যে ভাঙ্গার দিয়েছে সেজন্য এটি মিথ্যা। দারিদ্র্য ও শিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, অবশ্যই। যদি দরিদ্র থাকে এবং মানুষ অশিক্ষিত হয় তাহলে বাচ্চা কাচ্চা বেশি নেয়, ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। তারপরে RF 1:10 লাখ এর অর্থ 1 সেমি টু 10 কিমি, তো 1 লাখ। তো এক্ষেত্রে এটি সঠিক উত্তর। RF 1:1 লাখ এর অর্থ 1 সেমি সমান 10 কিমি। এবার শূন্য স্থান দেখে নাও, কি বলা হয়েছে? মরু অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো সমপ্রায়ী ভূমি। সমপ্রায়ী ভূমি। 2 নম্বর থেকে বলেছে হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে রসেমতানি বলা হয়। 3 নম্বর থেকে রাত্রিবেলায় স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, তো সমুদ্র বায়ু। মনে রাখবে মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার বিপরীতে গৌণ স্থানে গৌণ জোয়ার প্রবাহিত হয়, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের বৃহত্তম হ্রদ হলো ভেম্বানাথ, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর থেকে বলে পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি হলো ডিগবয়। 9এও ছিল, 10এও তোমরা এই প্রশ্নটি পাচ্ছ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হলো ইসরো, মনে রাখবে, ইসরো। তারপরে এক কথায় দেখে নাও, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। 2 ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে? তো মনে রাখবে নিরক্ষীয় অঞ্চল। তারপর প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লিখবে পেরু স্রোত ও অ্যালুসিয়ান স্রোত। তারপর DDT ট্রাইক্লোরোইথেন লিখবে। তারপরে কাশ্মীর উপত্যকায় কারিওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? তো জাফরান চাষের জন্য বিখ্যাত। ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? তো টিসকো। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদপুরে অবস্থিত। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের
নাম কি? তো লিখবে জনবিরল, মানে জনসংখ্যা কম রয়েছে, সেটা হচ্ছে সিকিম। মাত্র কতজন রয়েছে? 76 জন। তো ভারতীয় জনবিরল রাজ্য হচ্ছে সিকিম, আর জনপূর্ণ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, মনে রাখবে। এবারে বাম দিক ডান দিক দেখে নাও কি বলা হয়েছে। বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা কোথায় পাওয়া যায়? গুজরাটে। তো লবণাক্ত মৃত্তিকা গুজরাট দেবে, এটাকে 4 নাম্বার। তারপরে বৃষ্টিচ্ছায় অঞ্চল হচ্ছে শিলং। ধান গবেষণাগার উড়িষ্যা রাজ্যের কটকে রয়েছে। হাইটেক সিটি হায়দ্রাবাদ, মনে রাখবে। তো এই ছিল আজকের সমাধান। মোট 7টি পেজ তোমাদের বা আপনাদেরকে সমাধান করে দেওয়া হলো। এর আগে 180 পেজের পুরো 100 নাম্বারের সমাধান তোমাদের পিডিএফ সহ দেওয়া হয়েছে। অবশ্যই যদি আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখে নেবে এবং পিডিএফগুলি সংগ্রহ করে পুরো সেটকে এক খাতায় নোট ডাউন করে নেবে এবং পড়ে ফেলবে। দেখবে পরীক্ষায় কোন দাগে কী রকমের প্রশ্ন আছে, কোথায় 1 নম্বরের প্রশ্ন, বিভাগ কতে খ নম্বরে কী থাকে শুদ্ধ অশুদ্ধ, তারপরে এক কথায় শূন্য স্থান, তারপরে বাম দিক ডান দিক 2-এর 4 নম্বর দাগে থাকে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের অবশ্যই জেনে যাওয়া দরকার, তবেই পরীক্ষার হলে তোমার কোনো কনফিউজ থাকবে না। তোমার ডিরেক্ট মনে হবে যে এত নাম্বার দাগে এত নাম্বার প্রশ্ন আসবে, এইখানে এক কথায় আছে, এখানে 2 নম্বরে লিখতে হবে, এই বিভাগ কতে 3 নম্বরে লিখতে হবে, বিভাগ ওয়াতে 5 নম্বরে লিখতে হবে প্রাকৃতিক ভূগোল, তারপর আবার আছে অর্থনৈতিক ভূগোল থেকে, তারপর আমার আসবে ম্যাপ পয়েন্টিং। এরকমভাবে তোমাকে 6টা যে বিভাগ আসবে সেই 6টা বিভাগ সম্পর্কে পুরো তোমাকে মাইন্ডে সেট আপ করে রাখতে হবে। তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাকে খুঁজে বেড়াতে হবে না কোথায় কয় নাম্বারের প্রশ্ন এসেছে। এগুলো হলো তোমাদের উপস্থিত বুদ্ধি, এই বিষয়গুলো জানা একান্তই জরুরি। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। 7টা সেটের, এর আগে 6টা সেট দেওয়া হয়েছিল। এই 7টি সেট তোমাদের সামনে পরপর তুলে ধরলাম। যদি কোনো প্রশ্ন তোমাদের ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ লাগাতার 7টা সেট তোমাদের করলাম। দু একটা প্রশ্ন যদি কোথাও গিলটি ফিল হয়, আমি যতটা দিলাম 100% সঠিক উত্তর দিয়েছি আশা করছি। যদি কোনো ধরনের প্রশ্ন তোমাদের কনফিউজ থাকে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর ফারুক স্টাডি চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিডিএফ সহ নোট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।